সো আশা করি আমাকে রেকর্ডিং অন করা। তো একটা জিনিস দেখেন, একটু বলি, সেটা হচ্ছে আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো আমাকে। অনেকগুলা টপিক। অনেকগুলো টপিক হ্যালো। দেখতে পাচ্ছেন, দ্যাটস গুড। এই টপিক গুলাতে বেসিক, আমি যখন মানে প্রায় 1 বছর গ্যাপ দেওয়ার পরে, হ্যাঁ, যখন বের হই, আই মিন গর্ত থেকে বের হয়ে আসি, কয় না, আমি চেয়েছিলাম লুকিয়ে থাকতে, লুকিয়ে থাকতে পারিনি ওই অবস্থা। তো 1 বছর পরে আমি যখন এই এপ্রিল মাসে এসে যখন স্টার্টেড রাইটিং এগেন অন মাই টাইম লাইন, তখন এই এপ্রিলের 12 তারিখে আমি মূর্তি, তো আপনাদের কারোটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, স্ক্রিনশট কিছু এই এপ্রিলের 12 তারিখের পোস্ট, লোক আছে না, ওই যে বাচ্চু ভাই, ওনার সাথে বুঝতে পেরেছেন কি বললাম? দাদা, কথা মাঝে মাঝে কেটে কেটে আসতেছে। হ্যালো, দাদা, কথা স্পষ্ট না। ওকে, কথা স্পষ্ট না হলে এটাকে স্পষ্ট করার ব্যবস্থা করি তাহলে, হ্যাঁ। একটা সেকেন্ড সময় দেন আমাকে। এখন কি ক্লিয়ার? জি দাদা, হ্যালো, এখন ক্লিয়ার? দাদা এখন বোঝা যাচ্ছে। ক্লিয়ার ওকে, দাদা। ওই একটা ইয়েতে চেঞ্জ করে দিলাম আর কি। তো যেটা বলছিলাম, যে আপনারা হচ্ছে এপ্রিলের 12 তারিখের এই পোস্টে গেলে ইউ উইল গেট এভরিথিং ইউ নিড, ঠিক আছে? আর সবাই একটু দয়া করে ভদ্রলোকের মতো যার যার অডিও এবং ভিডিও অফ করে রাখেন। আব্দুল্লাহ নোমান ভিডিও অফ রাখেন। আমি এত ভদ্রভাবে কথাবার্তা বলি, তারপর আবার মাথা গরম করে ফেলেন কেন? আপনি অডিও ভিডিও অন করে বলেন, থেকে বলতে হবে কেন? তো এই 30টা টপিকের সাথে আমাদের হচ্ছে আর একটা টপিক অ্যাড করতে হয়েছে। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই যে বাংলাদেশ রিসেন্টলি নিউক্লিয়ার এনার্জির যুগে এন্ট্রি নিল, ওইরকম আর একটা টপিক আমরা অ্যাড করেছি। এই 31টা টপিক আপনাকে হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, কেন? তো এই এই 31টা টপিকের উপর আমি মোট 30টা ক্লাস নেব, আমার প্ল্যান আছে, হ্যাঁ, 25 থেকে 30টা ক্লাস নেব, যতটা পারি আমি কভার করার চেষ্টা করব। এবং এবং এই ক্লাসগুলোর এইমই হচ্ছে একটা, যে কি বলে, আপনারা হচ্ছে শুধু দেখবেন হাউ টু রাইট and how the sentence correction and sentence variation and sentence modification can play the desired role, ঠিক আছে? এটাই মূলত আপনি দেখবেন এই এক্সাম গুলোর মাধ্যমে, হ্যাঁ, আর কিছু ক্লাসগুলোর মাধ্যমে। তো এখান থেকে আজকে আমি একদম র্যান্ডমলি একটা টপিক সিলেক্ট করে রাখছি। সেই টপিকটা কি, এবং আরেকটা কথা বলি, আমি যেগুলো ফ্রি ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে এই যে দিয়েছি, কি বলে, এই 31টা টপিকের উপরে আমার টাইম লাইনে গেলে দেখবেন 31টা ইমেজ ফাইল শেয়ার করেছি। যে ইমেজ ফাইলে গেলে আপনি প্রত্যেকটা টপিকে রিলেটেড দরকারি ওয়ার্ড গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আই রিপিট, প্রত্যেকটা টপিক রিলেটেড যে দরকারি ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো যেন আপনারা পেয়ে যান। দ্যাট মিনস আমি কিন্তু, আমার কাছে যারা পড়ে না বা আমার ব্যাচের স্টুডেন্ট না, তাদের জন্য মোরলেস একটা ভালো অ্যামাউন্ট অফ গাইডলাইন ফ্রি হিসেবে দিয়ে রাখছি, ঠিক আছে? সো ওইখান থেকে একটু কাইন্ডলি আপনারা হেল্প নিয়ে নেবেন, হ্যাঁ। তারপর প্ল্যান আছে, এটাকে আমরা পিডিএফ করে দিয়ে দিব আপনাদেরকে, সো দ্যাট আপনারা, যেহেতু আমার পেইড করা স্টুডেন্ট, সো আপনাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আমার। তারপর আমি ডেটটা একটু বলে দিই, ডেটটা একটু কাইন্ডলি করে নেন, মানে কি বলে যে লিখে নেন, সেটা একটু ভালো হবে আমার জন্য, ঠিক আছে? টপিকটা হচ্ছে গিয়ে আহ এই আপনি দেখেন জুলাই মাসের, সরি, জুন মাসের 14 তারিখ, জুন মাসের, আই রিপিট, 14 তারিখ, ঠিক আছে? নোট করে রাখেন, হ্যাঁ। তাহলে মোটামুটি এই হবে, উপকার হবে একটু। জুন মাসের 14 তারিখ, আর এটা ছিল কত, এপ্রিল মাসের 12 তারিখ। আচ্ছা, তো এখান থেকে আজকে আমরা যেটা করব, আহ, এই যে নন পারফর্মিং লোন যেটা ছিল, এই নন পারফর্মিং লোন বলতেছি বারবার এই কথা বলতে বলতে, এই মনিটারি পলিসির যে ইস্যুসটা, হ্যাঁ, এটা আমরা একটু ক্লিয়ার করবো আজকে, হ্যাঁ। এটাকে নিয়ে আমরা একটু লিখবো।
তো এটাকে নিয়ে আমরা 2টা ক্লাস আলোচনা করতে হবে মোটামুটি। এখানে কয় 4-5টা টেকনিক্যাল টার্ম আপনাকে আমার শিখাইতে হবে, ঠিক আছে? এটা আবার না শিখাইলে আপনি আবার বলবেন যে এই বিষয়গুলো ক্লিয়ার হয় নাই। কারণ ইফ ইউ ফেস দ্য বাংলাদেশ ব্যাংক ভাইবা, আই মিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিসার জেনারেল, দেন আপনাকে ফ্রিকুয়েন্টলি এই টপিকগুলো দিয়ে দেওয়া হবে যে এক্সপ্লেইন করেন তো দেখি আসলে কোনটা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই এক্সপ্লেনেশনের জন্য আমরা চলে যাব আমরা চলে যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাব হচ্ছে একটা ওয়েবসাইটে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ। দাদা, বাংলাদেশ ব্যাংকের ভাইবা কি মানে ইংলিশে নেয় নাকি বাংলায় নেয় নাকি এটা যার এটা ভাগ্যে যা? এটা কোনো এটা কোনো ফিক্সড কোনো রুলস নাই। এটা বাংলা ইংলিশ অনেক কিছু হতে পারে। আমাকে যেমন 70% কোশ্চেন ইংলিশে জিজ্ঞেস করছে, বাকি কোশ্চেন ধরেন যে বাংলা জিজ্ঞেস করছে, ঠিক আছে? ইট ডিপেন্ডস, এটা আসলে ফিক্স করে বলা যায় না কি হবে, হ্যাঁ। যেমন আইবিএ তে অ্যাজ ইউজুয়াল ভাবে বাংলা জিজ্ঞেস করবে না, দে উইল ডেফিনেটলি ইউজ ইংলিশ। কিন্তু ব্যাংক বা বিসিএস এর ক্ষেত্রে ফিক্স করে বলা যায় না, ঠিক আছে? আজকে বিসিএস এর রেজাল্ট দিছে, আমি জানি না, দেখছেন? পরে আমাকে দুইজন মনে হয় থেকে নক দিল যে ভাইয়া ইয়েতে আসছে। তাই বলি আজকে বিসিএস এর রেজাল্ট দিছে। তা আমি আসলে বিসিএস নিয়ে খুব একটা কাজ করি না, বা এটা নিয়ে খুব একটা মানে আমাদের প্রোফাইল থেকে ব্র্যান্ডিংও করা হয় না। তো দেখেন, যে তারপরও যারা যারা চান্স পেয়েছেন তাদেরকে অভিনন্দন আমার পক্ষ থেকে অবশ্যই। আমি ক্ষুদ্র মানুষ। তো এই যে দেখবেন, আপনি যদি কখনো এই ইতে যান, কি বলে যে বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে যান, হ্যাঁ, ওই ওয়েবসাইটের একদম প্রথম পেজে গেলেই একদম নিচের দিকে গেলে দেখবেন যে সে কিছু কি দেওয়া আছে, এখানে কিছু আহ রেটের হিসাব নিকাশ দেওয়া আছে, ঠিক আছে? ওকে। তো এই যে আহ আপনার এই যে রেটের যে হিসাব নিকাশ, ঠিক আছে? তো এই রেটের হিসাব নিকাশগুলোর মধ্যে আপনার এই ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট জানার দরকার নাই, এটা বাদ, ঠিক আছে? রিজার্ভ রেশিওতে হচ্ছে এসএলআর এবং সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও আছে, ঠিক আছে? এই সিআরআর এবং এসএলআর এই জিনিস দুইটা কি, কেউ একটু বলেন শুনি। দেখো, সিআরআর হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা রাখ, মানে একটা ধরেন 100 টাকা যদি আমি ইনভেস্ট মানে করি, হুম। মানে যদি ওই 4% হচ্ছে মানে 4 টাকা হচ্ছে আমাকে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতে হবে। হ্যাঁ, আহ, আর হচ্ছে 13 টাকা হচ্ছে আমার নিজের কাছে এসএলআর হচ্ছে, এটা আমাকে নিজের কাছে রিজার্ভ রাখতে হবে, মোটামুটি এরকম। তো মোটামুটি এরকম যে মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে যে মানে আপনার যে লিকুইডিটি ক্রাইসিস নাই, হ্যাঁ, মনে রাখবেন এই সমস্ত কিছু, হ্যাঁ, যত প্রকার রেশিও টেশিও যত কথা বলি, যত অনুপাত নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই সমস্ত কিছুর হুম আপনার মূল থিমটা হচ্ছে গিয়ে লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? অনেকে আবার এই টার্মটা বুঝে না, দেখবেন ট্রেডিং এ বা বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ফোরামে লিকুইডিটি ওয়ার্ডটা বলা হয়, ঠিক আছে? লিকুইডিটি মানে হলো একদম সিম্পল সেন্স আমরা যদি বলি, লিকুইড টাকাকে বোঝানো হয়। টাকা তো আর তরল পদার্থ না, টাকার মুভমেন্টটাকে বোঝানো হয়। তো আপনার কাছে যদি লিকুইড টাকা না থাকে, আপনি ব্যবসা করতে পারবেন না। এখন আপনার এই লিকুইডিটি টাকাটা বোঝার উপায় কি? এই এসএলআর আর হচ্ছে সিআরআর, যেটা দিয়ে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, আবার আমাকে মনে করেন বলা হলো যে তুমি তোমার দিন শেষে তোমার যেই পরিমাণ টাকা থাকবে তার এত% তোমাকে রাখতে হবে এই ব্যাংকে, ঠিক আছে? তাহলে তুমি যদি রাখতে পারো, তার মানে তোমার ব্যাংক ভালো অবস্থান আছে, সাধারণভাবে বললে, ঠিক আছে? So, এই কত পার্সেন্ট কোনটার আন্ডারে রাখতে হবে, কোন ধরনের প্রতিষ্ঠান কত পার্সেন্ট রাখবে, এটা হলো এখানে বলা আছে। এইটাও আমাদের আজকের মূল বিষয় না। এইটা কখন মূল বিষয় হবে আমি একটু বলি। এটা হচ্ছে যখন এই যে ব্যাংক মার্জ, হ্যাঁ, ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ কিরকম, এই ধরনের অ্যানালাইসিস গুলো যখন আসবে, তখন এই রিজার্ভ রেশিও গুলা কাজে লাগবে। আমাদের আজকের মেইন টপিক হচ্ছে কি এই যে পলিসি রেট, এইটার দরকারি বিষয় আমাদের আজকে, ঠিক আছে? এটা দেখেন বলা আছে, লাস্ট আপডেট করা হয়েছে 15/2/2026, মানে বছরে দুইবার মনে হয় করা হয়, ঠিক আছে? হাফ ইয়ারলি বেসিসে পলিসি রেটটাকে চেঞ্জ করা হয়। মূলত মনিটারি পলিসির মূল জায়গাটা হচ্ছে আমাদের এই যে এটা, একটা হচ্ছে পলিসি রেট যেটাকে আমরা বলি রেপো রেট, একটা হচ্ছে এসএলএফ রেট, একটা হচ্ছে এসডিএফ রেট, আর একটা হচ্ছে গিয়ে কি ব্যাংক রেট, ঠিক আছে? এইটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। মূলত যখনই বাংলাদেশ ব্যাংকের মূল জিনিসটা কি, মানে মূল কাজ কি, এই ধরনের প্রশ্ন চলে আসে, তখনই আমরা আহ একটু দাঁড়ান, হ্যাঁ, অ্যাডমিশন ওপেন আছে, ভর্তি হতে পারবেন। তো তখনই যে কাজটা করি, আমাদের বলা হয় যে মনিটারি পলিসির মাধ্যমে বাজারে কি করা,
মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা, এমন একটা কথা আছে। এখন প্রশ্ন হলো, মনিটারি পলিসির মাধ্যমে বাজারের মানি সাপ্লাই যে নিয়ন্ত্রণ করা হয়, তো আজকের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে যারা জিনিসগুলো ভালো পারেন, বাট বেসিক্যালি এই বকবকটা আমার করতে হচ্ছে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো একটু পেশেন্স ফুললি আমরা শুনবো জিনিসটা, ঠিক আছে? তো মূলত এই যেটা বলছিলাম যে মানি সাপ্লাই করা বাজারে, ঠিক আছে? তো এটাকে কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। এটাকে নিয়ন্ত্রণ করতে হয় কেন? ইকোনমিক্সের একদম একদম এলিমেন্টারি আইডিয়াটা হচ্ছে, বাজারে যদি মানি সাপ্লাই বেড়ে যায়, যদি আমরা ধরে নেই উৎপাদনটা ফিক্সড, উৎপাদন যা আছে তাই, নড়াচড়া হয় নাই, যদি মানি সাপ্লাই বেড়ে যায় তাহলে কি হবে? ইনফ্লেশন বেড়ে যাবে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারি কি পারি না, একটু আমাকে বল। জি দাদা। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারি। যারা নন কমার্স, যারা একটু এই বিষয়গুলো ধারণা কম রাখেন, তারা তো মোটামুটি বুঝেন যে যদি মানি সাপ্লাই বেড়ে যায় মার্কেটে, তাহলে কি হবে? তাহলে আপনার ইনফ্লেশনটা কি হবে? বেড়ে যাবে। হ্যাঁ, এটার অনেক কন্ডিশন আছে, আমরা সমস্ত কন্ডিশন বাদ দিয়ে সিম্পল সেন্সে বললাম যে উৎপাদন না বাড়াইয়া যদি আপনি মানি সাপ্লাই বাড়াইয়া দেন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আহ বাজারের মধ্যে ইনফ্লেশনটা বেড়ে যাবে। তো সেন্ট্রাল ব্যাংকের এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হয়, মানি সাপ্লাই। সেন্ট্রাল ব্যাংকের ওয়ান অফ দা, বলা চলে প্রথম দিকের কাজ হচ্ছে এটা, মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা। কারণটা কি? কারণটা হচ্ছে যদি মানি সাপ্লাই বেড়ে যায় তাহলে ইনফ্লেশন ঘটবে। আবার মানি সাপ্লাই যদি একেবারেই কমে যায় তাহলে কিন্তু আবার ইনফ্লেশনের ঠিক বিপরীতটা ঘটতে পারে। হ্যাঁ, তার মানে সেন্ট্রাল ব্যাংকের মূল জায়গাটা হচ্ছে বাজারে মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা, টাকা বেশি যাচ্ছে না কম যাচ্ছে। এখন টাকা বেশি যাওয়া আবার কম যাওয়ার কিছু বোথ ফ্যাক্টরের, মানে বোথ সাইডস হ্যাভ সেভারাল ডিসঅ্যাডভান্টেজেস এন্ড অ্যাডভান্টেজ, আই মিন এটা বোথ সাইডস হ্যাভ মেরিটস এন্ড ডিমেরিটস। তো যেমন ধরেন, মানি সাপ্লাই বাড়লে আমাদের লাভটা কি? ঠিক আছে, মানি সাপ্লাই বাড়লে আমাদের কি লাভ দেখেন। ধরেন উম বাজারে মনে করেন টাকা ঢুকতেছে, টাকা ঢুকলে কি হবে? যারা অন্টারপ্রেনার তারা হচ্ছে মনে করেন যে সেই টাকা নিয়ে নতুন নতুন বিজনেস তৈরি করতে পারবে। এতে করে কি হবে? প্রোডাকশন বাড়বে। আবার কি হবে? এতে করে যেহেতু এমপ্লয়মেন্ট বাড়বে। প্রোডাকশন বাড়বে, নতুন নতুন কলকারখানা হবে। তখন কি হবে? আপনার এই যে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন হলে আবার মানুষের অর্থনীতিতে অবদান বাড়বে। সো ওভারঅল ভালো হবে। তার মানে মানি সাপ্লাই করা যাবে না তাও কিন্তু বলা যাবে না। সো মানি সাপ্লাই করতে হবে, কিন্তু সেটা কি করতে হবে? বুঝে শুনে করতে হবে। অন দা আদার হ্যান্ড, আপনি যদি বলেন যে না, ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য আমি কি করব, আমি হচ্ছে টাকা সাপ্লাই একেবারে বন্ধ করে দিলাম। তো একেবারে বন্ধ করে দিলে তো আরেকটা বিশাল ঝামেলা। কি ঝামেলা? কারণ হচ্ছে যে যদি টাকাই না ঢুকে মার্কেটে, তাহলে ব্যবসায়ীরা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলবে কিভাবে? ব্যবসায়ী প্রতিষ্ঠান তো খুলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান না খুলতে পারলে প্রোডাকশন হবে না, আর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। সো এই যে একটা বিষয়, এই বিষয়টা মাথায় রেখে কি করতে হয়? আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আপনার মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখে যে বাজারে এমপ্লয়মেন্ট জেনারেশন করা দরকার, তখন মানি সাপ্লাই বাড়াবে। যখন দেখে না, মানি সাপ্লাই বাড়াইতে গিয়ে তো আবার একটু ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, তাহলে একটু মানি সাপ্লাইটা কমাই দিই। আবার দেখা যাচ্ছে না, মানি সাপ্লাই কমানোর কারণে কি হচ্ছে? ইনফ্লেশন তো নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইকোনমি স্ট্যাগনেটেড হয়ে যাচ্ছে, ইকোনমি মুভ করতে পারছে না। তখন আপনি কি করবেন? তখন আপনার মানি সাপ্লাইটা বাড়ায় দিবেন। দেয়ারফর ইনফ্লেশনারি প্রেশারের উপর বেসড করতে হবে এবং মানি সাপ্লাইকে তার সাথে তাল মিলাতে হবে। তো এই ইনফ্লেশন আর হচ্ছে মানি সাপ্লাই, এই দুইটা বিষয় যখন একটার একটার সাথে একটা গেম খেলে, এই গেমের একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে সব সময় রিচ করার মতো একটা এফোর্ট কি থাকে? সেন্ট্রাল ব্যাংকের থাকে, যে মোটামুটি বাজারের সাথে সামঞ্জস্যতা বজায় রাখা, যেন কোনোভাবেই সাপ্লাই অফ মানি ডাজ নট সারপ্লাস দ্য ডিজায়ার্ড লেভেল অর ডাজ নট রিমেইন বিলো দ্য ডিজায়ার্ড লেভেল, একটা ডিজায়ার্ড লেভেলে মেনটেন করা। এখন এই মানি সাপ্লাই জিনিসটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কি হয়? যেমন আপনি দেখবেন যে আমেরিকার যেই ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতি কোয়ার্টারে গিয়ে আপনার দেখবেন যে করে, কি বলে যে এই যে পলিসি রেট নির্ধারণ করে, এত পার্সেন্ট তত পার্সেন্ট। এবং এই পলিসি রেট নির্ধারণ করাটা কি হবে, সেটা কিন্তু আপনার ওদের আগে থেকেই বোঝা যায় যে এই বছরে গিয়ে হয়তো বা পলিসি রেট, সরি এই কোয়ার্টারে গিয়ে হয়তো পলিসি রেট এমন হইতে পারে। কিরকম? আপনার যদি ধরেন আহ, হয় কি বলে যে দেখতেছেন মুদ্রাস্ফীতির পরিমাণ বেশি,
তাহলে খুব লজিক্যালি আপনি কি মানি সাপ্লাই বাড়াবেন নাকি কমাবেন বলেন তো বুদ্ধি করে? দাদা কমাবো। মানি কমাবো। সাপ্লাই, সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তো আবার যদি দেখেন এখন দেখতেছেন যে না আপনার কি বলে, হঠাৎ করে মনে করেন একটা এমপ্লয়মেন্ট জেনারেশন বা লেবার রিপোর্ট আসলো, লেবার রিপোর্ট বললো যে গত কোয়ার্টারে আমরা 100টা নতুন চাকরি বানাইছি, এই কোয়ার্টারে আমরা ভাই চাকরি বানাইতে পারছি মাত্র 30টা। তাহলে তো এমপ্লয়মেন্ট জেনারেশন হইতেছে না, তাহলে আপনি কি করবেন বলুন তো বুদ্ধি করে? মানি সাপ্লাই বাড়াবো। মানি মানি সাপ্লাই সাপ্লাই বাড়াবো। বাড়াইবেন। এখন আপনি দেখলেন হাই হাই এমনিতেই উচ্চ মুদ্রাস্ফীতি, তার মধ্যে আবার এমপ্লয়মেন্ট জেনারেশন হইতেছে না, তখন আপনি কি করবেন বলেন তো? তখন কিন্তু এটা ক্যাচাল লাগবে, কারণ কি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে লজিক্যালি আপনার কি করা উচিত? আপনার মানি সাপ্লাই কমাই দেওয়া উচিত। মনিটারি পলিসি করতে হবে। লজিক্যাল ব্যাপারটা ঠিক আছে না? উচ্চ মুদ্রাস্ফীতি হলে আমি কি করবো, মানি সাপ্লাইটা কমাই দিব না? কথা কি ঠিক আছে? জি জি দাদা। দাদা। জি দাদা। কিন্তু আপনি দেখতেছেন যে আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, অর্থনীতি খারাপ, তাহলে তো আপনার মানি সাপ্লাই বাড়ানো উচিত। এই জায়গাতে গিয়েই মূলত কি হয়, একটা ক্যাচাল লাগে, ঠিক আছে? যেমন গত 2 কোয়ার্টারে আপনার ফেডের যে চেয়ারম্যান ছিল জেরোমি পাওয়েল, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বিশাল বড় ক্যাচাল হয়ে গেছে, ঠিক আছে? ফেড বলতেছে যে এখনো মুদ্রাস্ফীতি ইজ এট ভেরি হাই রেট, সো উই আর নট গোয়িং টু ডিক্রিজ দ্য পলিসি রেট, বা ট্রাম্প বলতেছে না, ইউ হ্যাভ টু ডিক্রিজ দ্য পলিসি রেট, ঠিক আছে? এই জায়গায় গিয়ে একটা বিশাল বড় ঝামেলা লাগছে। তো রিসেন্টলি বেসিক্যালি আপনার এই আমেরিকার ইকোনমিতে ঝামেলা চলতেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। সিস্টেমটা কি? মানি সাপ্লাই বাড়ালে অর্থনীতিতে মানি প্রবাহ বাড়ে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু ইনফ্লেশনও বেড়ে যায়। অন দ্য আদার হ্যান্ড মানি সাপ্লাই কমালে ইনফ্লেশন কমে যাবে কিন্তু অর্থনীতি ঝিমিয়ে পড়তে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশন কমে যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট সেন্ট্রাল ব্যাংক সবসময় একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর থাকার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো এই যে মানি সাপ্লাইটা করবে, সেন্ট্রাল ব্যাংক তো আর আহ, সকালবেলা দরজা খুলে বলবে না যে ভাই আসো, তোমাদের জন্য আমি অ্যাকাউন্ট খুলে দিছি, তোমরা যার যার টাকা লাগে তুমি তা নিয়ে যাও। এটা তো বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সেন্ট্রাল ব্যাংক এই কাজটা কখনো করতে পারে না। তো সেন্ট্রাল ব্যাংক কি করে, এ চেতুর বাচ্চা, আমি ক্লাস নিতে সিরিজটা পড়িস না আমার এখন, একটু দাঁড়ান ভাই। কে 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 পারে? তুমি যাও, আমি ব্যাকআপ আছি, যাও বিগে ধমক দাও, যাও। গো 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 গো। বৌদি, ঘরটা ক্লোজ করেন প্লিজ। হুম হুম, নয়েজ আসে। তাহলে আমাদের এই আলোচনার সামারি কি এখন পর্যন্ত বলেন তো কেউ একটু শুনি। দাদা সেন্ট্রাল ব্যাংক কি করে এটা কিন্তু বললেন না এখনো। বুঝি নাই। আহ সেন্ট্রাল ব্যাংক যে মানি সাপ্লাই করে, তো এটা কিভাবে করে মানে সেটাই বলতেছিলেন ভাই। ওইটা এই ওইটা জিনিসটা ওইটা explain বলছি। করবেন। আমি বললাম আমি এই পর্যন্ত যা বলেছি সেটা আমাকে একটু ক্লিয়ার করেন। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, শুনি বলেন। এই আমি দাদা, ক্লাস নিচ্ছি না এখন, দুষ্টুমি করে না। যাও 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 যাও, আমি ক্লাস নিচ্ছি, যাও। উর্মি, আমি ক্লাসে বলেন, যাও আমি ক্লাস, না যাও। হুম, যাও যাও যাও, ক্লোজ করো। হুম, বলেন শুনি। স্যার আপনি এই পর্যন্ত বলছেন তারল্যটা কি, তারল্য আমাদের কি কাজে লাগে, আর ব্যাংক কিভাবে এগুলো সে মনিটর করে, এই সব গুলো আর কি। না, আমি এই পর্যন্ত যা বলেছি তার কিছুই আপনি বলতে পারেন না, আই এম এক্সট্রিমলি সরি টু সে। আমি এই পর্যন্ত যেটা বলেছি, সেন্ট্রাল ব্যাংকের ফরমোস্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা। এবং এই নিয়ন্ত্রণটা কিভাবে হয়? যখন আমি ক্লাস নিচ্ছি, এখানে কেউ আসলে আমি তাকে মারি দেবো এখন। কমপ্লিট স্টুপিডিটি একটা, ক্লাস টাইমে কোনো ফাজলামি হবে না। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি করা, মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা। সো
না, আটকানো যাবে না, এখানে কেউ না আসে। তার যেটা বললাম যে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হচ্ছে গিয়ে কি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা। এখন এই মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? যদি দেখা যায় যে বাজারে বা মার্কেট ইকোনমিতে কি হচ্ছে, আহ, প্রচুর পরিমাণ টাকার সাপ্লাই হচ্ছে, মানে মুদ্রাস্ফীতি বেশি, যেহেতু মানি সাপ্লাই বেশি, তখন মানি সাপ্লাই কমিয়ে দেওয়া হয়। কিন্তু মানি সাপ্লাই কমিয়ে দিলে কি হয়, যেহেতু টাকার ফ্লো থাকে না, তখন দেখা যায় অর্থনীতি একটু ঝিমিয়ে পড়ে, প্রোডাকশন কমে যেতে পারে, মানে একদম সাধারণভাবে বললে, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনও কমে যেতে পারে। আবার যখন এটা হয়, তখন কি হয়, সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই ঠিক করার জন্য মানি সাপ্লাইটা বাড়ায় দেয়। বাড়ায় দিলে আবার কি হয়, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে কিছুটা, ঠিক আছে, কিন্তু আপনার এই নতুন টাকা মার্কেটে আসার কারণে যারা এন্টারপ্রেনার তারা বিজনেস অপরচুনিটিস গ্রো করতে পারবে, প্রোডাকশন বাড়বে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়বে। সো মানি সাপ্লাই মানে হচ্ছে ইন জেনারেল ভাবে প্রোডাক্টিভিটি বৃদ্ধি, এমপ্লয়মেন্ট জেনারেশন প্লাস ইনফ্লেশন বৃদ্ধি। আর মানি সাপ্লাই কমানো মানে হচ্ছে প্রোডাক্টিভিটি কমানো, এমপ্লয়মেন্ট কমানো এবং কি করা, ইনফ্লেশনও কমানো। ইন এ সেন্স অর্থনীতিকে কিছুটা ঝিমানো বা বসিয়ে দেওয়ার মতো। আর টাকা সাপ্লাই ঘটলে অর্থনীতি গরম হবে, অর্থাৎ টাকা ঢুকবে, ঠিক আছে। তো এটা অনেক সময় বলা হয় যে ইকোনমি যখন হট হয়ে যায়, তখন ইকোনমিকে কুল করার জন্য মানি সাপ্লাই কমানো হয়। আবার ইকোনমি যখন কুল হয়ে যায়, তখন ইকোনমিকে আবার উজ্জীবিত করার জন্য, রিজুবিনেট করার জন্য মানি সাপ্লাই বাড়ানো হয়। এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি? সবাই বুঝতে পারছি ব্যাপারটা? আমরা একটু বলেন তো। জি দাদা, জি ক্রিস্টাল বুঝতে ক্লিয়ার। পারছি। অন্যান্য ভালো যারা আছেন তারা বুঝতে পারছেন বিষয়টা? দাদা আমার এখানে একটা কনফিউশন আছে, বলবো? কনফিউশন বলেন বলেন। বলতেছি যে মানি সাপ্লাই কি আমরা মানে সরি বাংলাদেশ ব্যাংক কি বা সেন্ট্রাল ব্যাংক যারা থাকে তারা কি চাইলেই বাড়াইতে পারে চাইলেই কমাইতে পারে? এটার উপর কি কোনো বাইন্ডিংস বা কোনো ইয়ে আছে কিনা, এটা যদি একটু ক্লিয়ার করতেন। মানে ধরেন বাংলাদেশে টাকার দরকার, বাংলাদেশ ব্যাংক কি চাইলেই টাকা ছাপাই ফেলতে পারে? দেখা গেছে এখন 50,000 কোটি টাকা ইনস্ট্যান্ট টাকার দরকার, এখন ব্যাংক কি চাইলেই এটা ছাপাই ফেলতে পারবে? কোনো মানে রুলস রেগুলেশন বা কোনো বাধ্যবাধকতা আছে কিনা, জাস্ট এটা যদি একটু ক্লিয়ার করে দিত। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা যদি আলোচনা করতে যাই, তাহলে আমাকে মূল টপিক থেকে ডেভিয়েট করে, হ্যাঁ, অন্য ভিন্ন দিকের আলোচনাকে অবতারণা করতে হবে। এখন সেখানে কি যাওয়া উচিত হবে না উচিত হবে না, সেটা আমাকে বলেন। ইটস আপ টু ইউ, আপনি যেটা ভালো মনে করেন। না, আমার মনে হয় যে উচিত না হবে না। দাদা, ওদিকে হ্যাঁ, ওদিকে যাওয়া দরকার নেই। তো ওকে, ঠিক আছে। আমি যেটুকু বলেছি সেটুকু বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে বলেন। জি জি। জি বুঝছি। ওকে, তাহলে ডিল। তাহলে আমরা বুঝতে পারলাম মানি সাপ্লাই কিভাবে একটা ডবল এজড সর্ডের মতো কাজ করে। এই ফ্রেজটা শিখে রাখবেন, ডবল এজড সর্ড। ডবল এজড সর্ড মানে কি, দুই দিকেই ধার আছে এমন তলোয়ার। অর্থাৎ আপনি যদি সামনে অ্যাটাক করেন, শত্রুকেও কাটতে পারবে, আবার যদি ঠিকঠাক মতো আপনার সাথে না রাখেন, আপনাকেও কেটে ফেলতে পারে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। তার মানে এই যে মানি সাপ্লাই করার যে গেমটা, এই গেমটাই খেলা হবে কিসের মাধ্যমে? এই যে পলিসি রেট গুলোর মাধ্যমে। এই পলিসি রেট গুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে ইকোনমি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। আপনার দেশের ইকোনমি বোঝার জন্য একদম সিম্পলি আপনি যদি জাস্ট তাকান এই চারটা রেটের দিকে, আপনি বলতে পারবেন যে দেশের ইকোনমির কি অবস্থা, ঠিক আছে। মূলত এই চারটা জিনিসকে দিয়ে কি করা হয়, সেন্ট্রাল ব্যাংক আপনার হচ্ছে মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এখন আমি যেটা বলতে নিয়েছিলাম, ওই যে ওরা দুষ্টামি করে ধমক টমক খেয়ে গেল, বিষয়টা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তো আর বলবে না যে ভাই কালকে আমি অফিস খুলছি, সব এন্টারপ্রেনাররা আইসা টাকা টোকা নিয়ে যায়, কারণ সেন্ট্রাল ব্যাংক তো আর এটা করতে পারে না। সেন্ট্রাল ব্যাংক তখন কি করে, সেন্ট্রাল ব্যাংক তখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা দেয়, কারণ কমার্শিয়াল ব্যাংকের তো ভাই নিজের কোনো টাকা নাই, ঠিক আছে। সে হয় সেন্ট্রাল ব্যাংকের থেকে টাকা নিয়ে চলে, অথবা ডিপোজিটের থেকে টাকা নিয়ে, ডিপোজিটরদের থেকে টাকা নিয়ে সে চলে। এটাও আমরা বুঝি। তার মানে এই যে সারা বাংলাদেশ জুড়ে আপনার যত মানে কমার্স মানে ব্যাংকিং ইনস্টিটিউশন যারা কিনা ডিপোজিট নেয় এবং ডিপোজিটের এগেনস্টে সুদ দেয়, যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা সবাই হচ্ছে ইকোনমির কি জানেন, এরা হচ্ছে ইকোনমির ওই শিরা উপশিরার মতো কাজ করছে, ধমনির মতো কাজ করছে, ঠিক আছে। এটাই হলো ইকোনমির প্রাণ, ব্যাংকিং চ্যানেল। যে যত কথাই বলুক, ব্যাংকিং চ্যানেল যদি শাটডাউন হয়ে যায়, দেখবেন আপনার
এই যে কি বলা হয় যে পুরো ইকোনমি শেষ। একটা ইকোনমি যত বেশি পাওয়া হোক না কেন কোনো প্রবলেম নাই, এটা বন্ধ করে দিলে শেষ। যেই কারণে দেখবেন যখন কোনো ন্যাশনাল ক্রাইসিস হয়, জাতীয় কোনো দুর্যোগ হয়, যখন যে কয়েকটা প্রতিষ্ঠান বন্ধ রাখা যায় না, তার মধ্যে একটা প্রতিষ্ঠান কি বলেন তো একটু বুদ্ধি করে? ব্যাংক। ব্যাংক। একটা ব্যাংক, ব্যাংক। এই কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক। হ্যাঁ, এই কমার্শিয়াল ব্যাংক বা শিডিউল ব্যাংক যেটাই বলেন, এদেরকে বন্ধ রাখা যায় না, এদেরকে ওপেন রাখতেই হবে আপনার। দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? এটা কিন্তু খুবই বড় একটা রোল প্লে করে। এখন এই যে ব্যাংকিং চ্যানেল, টাকা আসবে দুই জায়গা থেকে, নর্মাল সেন্সে চিন্তা করবো, অন্য সবকিছু বাদ। একটা হলো ডিপোজিটরদের কাছ থেকে টাকা আসবে, ডিপোজিটরও টাকা দিবে। যেখানে ইস্যু হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস, যে আমি আজকে অমুক ব্যাংকে টাকা রাখছি বিকজ আই বিলিভ দ্যাট ওই ব্যাংক আমার টাকা ফেরত দিতে পারে। বিশ্বাস, এটা নিয়ে এই এই ট্রাস্ট ওয়ার্ডটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আছে, ওগুলোতে আমরা যাবো না যেহেতু আমি সেন্ট্রাল ব্যাংকার। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কি, কেন্দ্রীয় ব্যাংক আপনাকে টাকা দিবে। ইউনিট মানি, ওকে, উই আর অফারিং মানি। এখন বিষয়টা হচ্ছে ডিপোজিটরদের কাছে যেই টাকাটা আছে, সেটা তো পুরো মার্কেটের মধ্যেই আছে। যে আমি যেমন আগ্রাবাদ এলাকাটা মনে করেন একটা দেশ, আগ্রাবাদের সমস্ত মানুষের পকেটে সব মিলিয়ে মনে করেন যে 1 কোটি টাকা আছে। এখন এই 1 কোটি টাকা তো মনে করেন মার্কেট ইকোনমিতে সার্কুলেশন হইতেছে, ঘুরতেছে, এর পকেট থেকে ওর পকেটে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ব্যাংক বলতেছে না ভাই, আমার প্রতিষ্ঠান এই কি বলে কাজ করার জন্য আমার আরো 2-4 কোটি টাকা দরকার। তখন সে কি করতে পারে? তখন সে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিবে। এখন এই যে সে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিবে, তো বাংলাদেশ ব্যাংক তো আর এরকম না যে আপনি চাহিদা মাত্রই উনি আপনাকে টাকা দিয়ে দেবে, ব্যাপারটা তো এরকম না, ঠিক আছে? তখন উনি একটা সিস্টেম মেনটেন করে আপনাকে টাকা দিবে। এই যে টাকাটার প্রয়োজন হয়, যে আমার টাকা দরকার, আমি কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাচ্ছি টাকার জন্য, ঠিক আছে? এই টাকাটা যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে সে যায়, যে ভাই আমাকে টাকা দেন, তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক বলে ওকে, তোমাকে আমি টাকা দেবো, কোনো সমস্যা নাই, যাও, তুমি টাকার বিনিময়ে আমাকে 10% সুদ দিবা। তোমাকে আমি আজকে দিয়ে দিলাম, তোমার আগ্রাবাদ নামক এই দেশ চালানোর জন্য টাকা দরকার, তুমি আমাকে 10% সুদ দিও। তখন কি হলো, কেন্দ্রীয় ব্যাংক 10% সুদে শিডিউল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংককে টাকা ধার দেয়। এই যে টাকাটা ধার দেয়, এটাকে বলা হয় পলিসি রেট বা রেপো রেট। মনে থাকবে? জি দাদা। আচ্ছা, এখন এই টাকা ধারের আরো একটা সিস্টেম আছে, সেটা কি? সেটা হচ্ছে সে চাইলে ব্যাংক রেটের মাধ্যমেও টাকাটা নিতে পারে। কথা বুঝতে পারছেন? বাণিজ্যিক ব্যাংকগুলো যে কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা নিবে, এই টাকা নেওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে পলিসি রেটে নিতে পারে, আর একটা হচ্ছে ব্যাংক রেটে নিতে পারে। এখন আপনি বলতে পারেন যে কিরে ভাই, এটা আবার কেমন কথা? আমার টাকা আমি, মানে সরি, আমি আমার টাকা না, আমি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিব, এটার আবার 2 রকম সুদের হার কেন? একটা হলো 10%, একটা হলো 4%। এটা তো একটা প্রবলেম হয়ে গেল গা। হ্যাঁ, এটার একটা মজার কাহিনী আছে। যখন এমন হয় একদম শর্ট টার্মে টাকা দরকার, মানে এই মুহূর্তে আমার টাকা দরকার একদিনের মধ্যে, তখন কমার্শিয়াল ব্যাংকগুলো বলে যে রেপো রেটের হারে আমাকে টাকা দেন। হাই ইন্টারেস্ট রেটের তাকে টাকা ধার করতে হয় 10%। আর যেটা লং টার্মে টাকা নেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে 4%। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই 10%টা 4% কেন, এত বড় গ্যাপ দেওয়া হয়েছে কেন? গ্যাপ দেওয়া হয়েছে এই কারণেই যে তোমার যদি টাকা লাগে, তুমি ব্যাংক রেটে নাও, দীর্ঘ মেয়াদে তুমি টাকা নিয়ে যাও, কাজ করো, ঠিক আছে? আর তোমার যদি শর্ট টার্মে টাকা লাগে, তার মানে তোমার নিজের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, তোমার কাছে টাকা নাই, যে কারণে তুমি আমার কাছে আসছো। তো সেন্ট্রাল ব্যাংক এই বিষয়টাকে নিরুৎসাহিত করে। দ্যাট ইজ ওয়াই পলিসি রেটটা অনেক বেশি থাকে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? দীর্ঘমেয়াদে হ্যাঁ টাকা নেওয়াটা ক্লিয়ার। বুঝলাম। হ্যালো? হ্যাঁ, দাদা হ্যাঁ দাদা দীর্ঘ ক্লিয়ার। দীর্ঘমেয়াদে টাকা নেওয়াটা বুঝলাম না। শোনা যাচ্ছে স্যার। ধরেন আপনি বলতেছেন যে আমি আমি 1 বছর মেয়াদের জন্য টাকা নিচ্ছি। আর একটা বলতেছেন, মনে করেন উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন আপনি বলতেছেন যে আমি 10 দিনের জন্য আমি টাকাটা নিচ্ছি। তো আপনি একটা বিজনেস করবেন, আপনি দীর্ঘমেয়াদে টাকা নিবেন, এতে আমার কোনো সমস্যা নাই। সুদে সুদে টাকা দিচ্ছি আপনাকে, আমি একটা রেট টাকা দিচ্ছি।
কিন্তু আপনি এসে বললেন ভাই 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 আমার এখনই টাকা দরকার, আমার এই আজকেই টাকা দরকার, ইমিডিয়েট, কিচ্ছু করার নেই, আমার টাকা দেন ভাই। তার মানে কি? তার মানে আপনি প্রবলেমে আছেন। আর এই যে আপনি প্রবলেমে আছেন, আমার কাছে আসছেন, আমার কাছে যেন না আসেন, আপনাকে নিরুৎসাহিত করার জন্য এই রেপো রেট খুব বেশি রাখা হয়েছে। ধরতে পারছেন বিষয়টা এবার? বুঝতে পারছি। তার মানে স্যার এটা কি শর্ট নোটিসে মানে লোনটা নেওয়ার জন্য একটা হচ্ছে শর্ট টার্ম লেন্ডিং মেথড আর একটা লং টার্ম লেন্ডিং মেথড, আর কিচ্ছু না। ঠিক আছে? তো বাংলাদেশ ব্যাংক লজিক্যালি যেহেতু ব্যাংক রেট কম, তার মানে লং টার্মের ব্যাপারটাকে সে উৎসাহিত করে। ব্যাপারটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? বুঝতে হ্যালো? পারছি। এই দাদা দাদা বুঝছি। জি স্যার। দাদা এটা এখন কি লোন? আপনি যে দাদা টাকা নিবেন, আপনি যে টাকা নিবেন, এই টাকাটা নিবেন, ভাই এমন হতে পারে আপনার ব্যাংকের অবস্থা খুব খারাপ, তাহলে তো হবে না। এই দুই জায়গাতে গিয়ে আবার কি করতে হয়, একটা সিকিউরিটি রাখতে হয় নিরাপত্তা হিসেবে, কোলাটারাল হিসেবে। ঠিক আছে? কোলাটারালটা কি? যেমন ধরেন যে শর্ট টার্মে রেপো ইউজ করে যে টাকা নেন আপনি, সেই ক্ষেত্রে কি করবেন? এই ধরেন সরকারের আহ, বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন রকম সিকিউরিটিজ আছে, ট্রেজারি বিলস আছে। ঠিক আছে? এইগুলো দিয়ে আপনি সিকিউরিটি হিসেবে রেখে ইনস্ট্যান্ট টাকা নিয়ে যাবেন। ঠিক আছে? আর ব্যাংক রেটটা কি? ব্যাংক রেটে আপনি টাকা নিতে পারবেন, তবে সেক্ষেত্রে ট্রেজারি বিল টিল হবে না, বন্ড রাখবেন, লং টার্মের বন্ড, বা ধরেন প্রথম শ্রেণীর যে ঋণপত্রগুলো আছে ওগুলো রাখবেন, এরকম। ঠিক আছে? এখন ওইগুলো আবার কোনগুলো, ওই আলোচনা আমরা যাবো না। ঠিক আছে? মোদ্দা কথা, সাধারণত বিভিন্ন রকম গভর্নমেন্ট সিকিউরিটিজ বা বিল টিল রেখে পলিসি রেট অ্যাপ্লাই, পলিসি রেটের আন্ডারে টাকা নেওয়া হয়। ঠিক আছে? রেপো রেটের আন্ডারে। আর যদি লং টার্মে নেওয়া হয়, একদম ফার্স্ট ক্লাস যে সিকিউরিটিজ গুলো আছে, ঋণপত্র ডিবেঞ্চার গুলো আছে, ঋণপত্র গুলো আছে, এগুলো ইউজ করে ব্যাংক রেট অ্যাপ্লাই করা আপনার হচ্ছে লোন নেওয়া হয়। ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের দুইটা ইনস্ট্রুমেন্ট বলতে পারেন, রেট বলতে পারেন, যেই রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে বা শিডিউল ব্যাংকগুলোকে সে কি করে, টাকা ধার দিয়ে থাকে। এখন যদি বাংলাদেশ ব্যাংক এই রেটগুলো বাড়ায়, যেমন ব্যাংক রেট সচরাচর চেঞ্জ করে না। ঠিক আছে? কারণ ইকোনমির অবস্থা যা, এটা চেঞ্জ করলে আরো খারাপ হয়ে যাবে। তো পলিসি রেটটাই সাধারণত চেঞ্জ করা হয়, একটু একটু করে বাড়ানো হয়, কমানো হয়, দেখবেন। তো আজকে যদি বলে যে আমরা পলিসি রেটটা আরো বাড়াইলাম, 11% হয়ে গেল, তার মানে কি? বাজারে কি টাকার মানে সাপ্লাই কমে যাবে, বাড়বে না কমবে? কমে দাদা যাবে। কমবে। কমবে স্যার। টাকার সার্কুলেশন কমে যাবে। সার্কুলেশন বা সাপ্লাই কমানো হবে। এই কারণে এই পলিসি রেটটাই সবচেয়ে বেশি আলোচনায় থাকে। ঠিক আছে? তো যখন এই সেন্ট্রাল ব্যাংক এই পলিসি রেটের মাধ্যমে বাজারকে আটকানোর চেষ্টা করে, তখন এটাকে বলা হয় হকিশ, HAWKIS। ঠিক আছে? হকিশ মনিটারি পলিসি। হকিশ মানে কি? জিনিসটাকে খুব লাগাম টেনে ধরার বা রেইন করার চেষ্টা করা হচ্ছে। সো পলিসি রেট দেখে আপনি বুঝতে পারবেন যে একটা দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। আপনি মনে করেন বিগত তিনটা হাফ ইয়ারলি স্টেটমেন্ট নিয়ে দেখলেন যে পলিসি রেট কন্টিনিউয়াসলি বাড়তেছে। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস বাজারে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করার জন্য কন্টিনিউয়াসলি পলিসি রেট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যেমন এই যে লাস্ট মিটিং এ জুনের কয় তারিখে যেন হলো, মনে হয় ফেডারেল রিজার্ভ সিস্টেমের নতুন যে আপনার ওদের যে চেয়ারম্যান, ওই যে কি ওয়ারশো না কি যেন ওনার নাম, উনি বলছে যে আমি রেট কাট করব না, বরঞ্চ রেট যা আছে আমি তাই রাখবো। দ্যাট মিনস কি? আমি রেট কাট করতে ইচ্ছুক না। মার্কেট ইকোনমিতে যেই পরিমাণ মানি সাপ্লাই হচ্ছে ওই পর্যন্তই সাপ্লাই থাকে, এর বেশি আমি আপনাকে দিব না, টাকা সাপ্লাই করতে দিব না। ঠিক আছে? সো এই 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 দুটো রেট দেখে বুঝতে পারা যায় যে ইকোনমির অবস্থাটা কিরকম। এটা যদি কন্টিনিউয়াসলি বাড়ে, দ্যাট মিনস দ্য ইকোনমি ইজ গ্র্যাপলিং উইথ হায়ার লেভেল অর আনপ্রেসিডেন্টেড লেভেল অফ ইনফ্লেশন। আর যদি এটা কন্টিনিউয়াসলি কমায়, তার মানে কি? একটা অর্থনীতি ধীরে ধীরে কুল হচ্ছে, ইনফ্লেশনটা আস্তে আস্তে কমতে কমতে নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতেছে। আমরা কি তাহলে আজকে থেকে রেপো আর ব্যাংক রেট বুঝতে পারবো? হ্যাঁ দাদা। জি স্যার। আচ্ছা, তার মানে কি? স্যার রেপো হচ্ছে শর্ট টার্মে লোন নেয়, মানে লোন দেয় বাংলাদেশ ব্যাংক, আর ব্যাংক রেট হচ্ছে লং টার্মে দেয়। রেপোতে সাধারণত বিভিন্ন রকম ট্রেজারি বিলস, গভর্নমেন্ট সিকিউরিটি কাজ করে। আর ব্যাংক রেটে লোন নিতে গেলে সাধারণত আহ, প্রথম শ্রেণীর যেই আপনার ঋণপত্রগুলো আছে সেগুলাকে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? এই জিনিসটা মাথায় এইটুকুই মাথায় রাখতে হবে, আর রেটটা মুখস্থ রাখতে হবে। এবার বলুন কি কোশ্চেন ছিল? দাদা পলিসি রেটের আদর্শ মান কত হতে পারে? দিদি, এটার কোনো আদর্শ মান বলা পসিবল না, কারণ হতে পারে যে আমার ইকোনমিতে 10%টাই হচ্ছে আদর্শ মান, আবার হতে পারে যেমন ধরেন আজকে যদি আপনি আমেরিকা দিকে যদি বলেন
যে তোমরা কি জানো আমাদের দেশে পলিসি রেট মানে রেপো রেট হচ্ছে 10%। যদি এটা শুনে মানে তার দুই একজন অর্থনীতিবিদ হার্ট অ্যাটাক করতে পারে। আর কেমনে হয়, ঠিক আছে? যেখানে 3% 4%-এ গেলে ইকোনমির অবস্থা খারাপ হয়ে যায়। কারণ ওরা তো ভাই ইনফ্লেশন কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর আমাদের দেশে তো ভাই মনে করেন যে ইউজুয়াল ভাবেই মানে মানে 9%, 9.5% বা বলতে পারেন যে ডবল ডিজিট ইনফ্লেশন রেট থাকে। সো এটার কোনো আদর্শ মান আসলে আমরা ফিক্স করতে পারবো না। ওকে, এটা খুব ডিফিকাল্ট নির্ধারণ করাটা। স্যার বাণিজ্যিক ব্যাংক গুলো কি সাধারণত পলিসি রেটেই সাধারণত লোন নিয়ে থাকে ওই যে বাংলাদেশ কোনোটাতে ব্যাংকে? নিতে পারে বেসড অন দ্য ডিমান্ড, যে আমার কোনটা লাগবে, ঠিক আছে? তাহলে স্যার ব্যাংক ফিক্স রেট করে বলতে কেন পারবো না বাড়ায় আপনাকে। না বা ব্যাংক রেট কেন কমায় না, শুধু পলিসি রেটটাই কেন বুঝি নাই। বাড়ানো কমানো? তাহলে স্যার পলিসি রেটটাই কেন বাড়ানো কমানো হয়? কারণ ওই ব্যাংক যে রেট আপনাকে বারবার ওয়ার্নিং সিগন্যাল দেওয়া হচ্ছে যে ডোন্ট কাম টু আস টু গেট শর্ট টার্ম লোন। আপনার শর্ট টার্ম লোন মনে করেন আমি আপনার কাছে গেলাম যে মিস্টার XYZ, আমি একটা ব্যাপক বিজনেস প্ল্যান দাঁড় করাইছি, আগামী 5 বছর ইট উইল ফ্লারিশ এট এ গ্রেট এক্সটেন্ট, সো আই নিড 1 crore টাকা। তখন আপনি আমাকে ট্রিট করবেন কি হিসেবে? যে আমি একজন এন্টারপ্রেনার, সো আমি বিজনেস করতে চাচ্ছি, আই এম গোইং টু ডু সামথিং গুড। আপনি আমাকে এইভাবে ট্রিট করবেন। আর আমি গিয়ে বললাম ভাই প্লিজ ভাই আমার আজকের মধ্যেই ভাই 10 লাখ টাকা দেন ভাই, আপনার আমি 10% সুদ দিব ভাই, আপনি দেন ভাই টাকা। তখন কি আপনি আমাকে এন্টারপ্রেনার হিসেবে ট্রিট করবেন, নাকি আমি সমস্যায় আছি বুঝুন, বলেন তো বুদ্ধি করে। সমস্যায় আছে। আপনি অবশ্যই সমস্যায় আছেন। ব্যাপারটা দাদা সাইকোলজিক্যাল। এটা তো ওয়ান কাইন্ডস অফ, মানে রেপো রেট হচ্ছে গ্রামে যেভাবে সুদে টাকা দেয়, এটা তো ভাই সেরকম এই যে রেপোর তুমি সাথে দাঁড়িয়ে আবার জিনিস পড়ছো। সুদের একটা মিলাই ফেলার তাহলে সমস্যা, ঠিক আছে? ওই যে তোমার গ্রামের প্রয়োজন, মহাজন হচ্ছে গাট্টি, টাকার গাট্টি নিয়ে বসে, আর হ্যাঁ বাংলাদেশ তোমার ব্যাংকে প্রয়োজন, আসো আমাকে বেশি সুদ দাও, টাকা ঠিক নাও। আছে? ওকে, একটা ইকোনমি নিয়ে কথা বলে আর একটা ব্যক্তি নিয়ে কথা বলে। সো আমরা কি তাহলে পলিসি রেট বা রেপো রেট বা ব্যাংক রেট বুঝতে পারছি? হ্যাঁ দাদা। জি স্যার। কি So, ব্যাংক আরেকটা রেটের জিনিস টাকা আছে, নিয়ে আরো দুইটা ইন্টারেস্টিং। দাদা ব্যাংক রেটে কেউ কিছু বলছেন আমাকে? হ্যাঁ দাদা একটা প্রশ্ন ছিল দাদা, যেহেতু ব্যাংক রেটে রেট টেক হচ্ছে তুলনামূলক কম এবং হচ্ছে আমি লং টার্মের জন্য নিতে চাচ্ছি, তাহলে যদি আমি একটা ব্যাংক খুলি তাহলে আমার যেহেতু মানে সাডেন যাতে কোনো শর্টেজ না হয় ওই জন্য কি আমি লং টার্মে এই একটা অ্যামাউন্ট নিয়ে 4% ইন্টারেস্টে ব্যাংক রেটে, তাহলে আমি শুনেন আমার আপনারা ভল্টে অনেক করতে পারবো। অনেক মেধাবী, ঠিক আছে? এই যে চুরি চামারি বুদ্ধি বার করে ফেলান না, এই চুরি আজকে দেশের এই অবস্থা, ঠিক আছে? হ্যালো। ইকোনমি কি এত সহজে চলে রে ভাই? অনেক নিয়ম কারণে চলে। আমি জাস্ট আপনাকে সহজ ভাষায় বললাম, ঠিক আছে? যা বলেছি এর মধ্যে অনেক হিসাব নিকাশ আছে। এত শর্টকাটে জীবন চলে না ভাই। ওকে, যেইটুকু বললাম এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। জি দাদা। ভাই যেইটুকু হ্যালো। বললাম এইটুকু বুঝতে পারলে হবে, এরপরে যে আলোচনা না গাইতে দেন এইটুকুর মধ্যে ভাইয়া 1.5 ঘন্টা চলে হ্যাঁ যাবে, ঠিক লাস্ট আছে? কোশ্চেন ভাইয়া, লাস্ট কোশ্চেন। বলেন। আচ্ছা, রেপো রেট যদি কেউ 10 দিনের মধ্যে চায় যে আমি 10 দিনের মধ্যে টাকা নিবো, সেটাও কি রেপো গুগল রেটই করে দিবে দেখে নিন, নাকি? গুগল করে দেখে নিন। পারি না ভাই, গুগল করে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমি পলিসি রেট রেপো রেট বুঝলাম আর হলো ব্যাংক রেট বুঝলাম। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ SLF রেট, ঠিক আছে? আর একটা হচ্ছে হোয়াট ইজ SDF রেট, ঠিক আছে? এই দুইটা জিনিস খুবই ইন্টারেস্টিং দুইটা বিষয়, ঠিক আছে? ওকে, ধরেন এই যে পলিসি রেট বা রেপো রেট একদমই শর্ট টার্ম, ঠিক আছে? হ্যাঁ, এই একদমই শর্ট টার্ম ছাড়া যদি এমন হয়ে যায় যে সেন্ট্রাল ব্যাংকের কাছে আপনাকে একদম ইমিডিয়েট এই মুহূর্তে একদম শর্ট নোটিশে আপনার টাকা দরকার, ঠিক আছে? তখন এই SLF রেটটাকে প্রয়োগ করা হয়। এবং দেখেন এটা আরো বেশি SLF, ঠিক আছে? স্ট্যান্ডিং লেন্ডিং, এই কি যেন বলা হয়, ফ্যাসিলিটি বলা হয়, ঠিক আছে? এটা দেখে নিন, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি বলা হয়, ঠিক আছে? জি ভাই, যে আমার স্ট্যান্ডিং। এখন টাকা দরকার, এখন একদম টেম্পোরারি লিকুইডিটি শর্টেজ, এবং এটাকেও নিরুৎসাহিত করার জন্য কি করা হচ্ছে, আরো বেশি রাখা হচ্ছে এই SLF রেট, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি রেট। আরেকটা জিনিস হতে পারে কিরকম, সেটা হচ্ছে যে ব্যাংকের কাছে আপনার এক্সট্রা টাকা আছে, সেই টাকাটা সে কি করলো, সেন্ট্রাল ব্যাংকের কাছে রেখে দিল। এখন রেখে দিলে কি হয়, সেন্ট্রাল ব্যাংক কিছুটা সুদ দেয়।
এটাকে আবার দেখবেন অনেক সময় রিভার্স রেপো বলা হয়, ঠিক আছে? সেইটা কত, এই যে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। তুমি যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা রেখে দাও তাহলে তোমাকে 7.5% সুদ দেওয়া হবে। এটা হলো দুইটা ইন্টারেস্টিং টুল। আগে বলি বুঝতে পারছেন কিনা, যে পলিসি রেটের তুলনায় আরো শর্ট টার্মে যদি আবার টাকা লাগে, লোন নিতে হয় সেন্ট্রাল ব্যাংক থেকে, তাহলে হচ্ছে SLF রেট। তো ওইটাকেও নিরুৎসাহিত করার জন্য আরো বেশি রেট ধরা হয়েছে, 10%-এর বেশি, 11.5%। মোদ্দা কথা, লোন যত লং টার্মে নেওয়ার চিন্তা ভাবনা করবেন তত বেশি আপনাকে প্যাট্রোনাইজ করা হবে। অন দ্য আদার হ্যান্ড, যত শর্ট টার্মে যাবেন, বিকজ ইউ আর হ্যাভিং সাম সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিস, যত বেশি লিকুইডিটি ক্রাইসিস তত বেশি ওয়ার্নিং সিগন্যাল, তত বেশি পরিমাণ লিকুইডিটি ক্রাঞ্চ আপনাকে আটকানোর জন্য রেটের পরিমাণ তত বেশি হয়ে যাবে। কিন্তু এমন যদি কোনো একটা ব্যাংক মনে করেন যে ভালো, ঠিক আছে, তার কাছে এক্সট্রা ক্যাশ রয়ে যাচ্ছে, সে সেন্ট্রাল ব্যাংকে রেখে দিতে যাচ্ছে, হ্যাঁ, তখন কি হবে, আপনাকে 7.5% হারে সুদ সেন্ট্রাল ব্যাংক আপনাকে দিবে, ঠিক আছে? যে সকল ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথ কন্ডিশন ভালো তারা কিন্তু এই বেনিফিটটা গ্র্যাব করতে পারে। কিন্তু এই রেটটাও কিন্তু কম দেওয়া হয়েছে, 7.5%। কেন? এটা কেন 9% না 11% না 10% না? কেউ একটু বুদ্ধি করে বলেন দেখি এবার। ওটা 9% 10% তো আমরা গ্রাহকের থেকেই পাচ্ছি, তাই না? মানে 9, 10, এরকম 11, এটা তো গ্রাহক থেকে পাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক থেকে নর্মালি লোন নিয়ে আবার ব্যাংকে রেখে দিতে পারে। এখানে লিকুইডিটি যেন বিষয়টা হচ্ছে, ক্রাইসিস না হয় এই জন্য। দাঁড়ান থামেন, একজন মনে অলরেডি বলছেন, আমি একটু ক্লিয়ার করি। ধরেন একটা ব্যাংক ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট এবং ভালো, ঠিক আছে, তো সে সাধারণত মনে করেন চার্জ করে কত পার্সেন্ট, সে চার্জ করতেছে মনে করেন যখন কোনো ব্যক্তিকে টাকা ধার দেয় 10% চার্জ করে, ঠিক আছে? এখন মনে করেন আজকে আমার দিন শেষে এই ব্যাংকের কাছে কিছু টাকা এক্সট্রা আছে, এখন এই টাকাটা সে সেন্ট্রাল ব্যাংকেও রেখে দিতে পারে 7.5% সুদে, অথবা 10% সুদে কি করতে পারে, এই টাকাটা সে কোনো কাস্টমারকে ধার দিতে পারে যে তুমি টাকা নিয়ে ব্যবসা করো, ঠিক আছে? এখন ব্যাংক যদি দেখে যে আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা রেখে দিলেই আমি কাস্টমারের কাছ থেকে যেই পরিমাণ সুদ পাবো তার চাইতে বেশি সুদ পাবো, তখন ব্যাংক কি করবে, ধার দেওয়া বন্ধ করে সব টাকা সেন্ট্রাল ব্যাংকে ঢুকাই দিবে। তখন তো বিশাল বড় ক্যাচাল, তাহলে আমার অর্থনীতি তো ডুবতে বসবে, তাই না? এই কারণে ব্যাংক কি করে, সেন্ট্রাল ব্যাংক বলে হ্যাঁ তুমি আমার কাছে রাখতে টাকা পাবা, কিন্তু মার্কেটে যে রেট চলে তার চেয়ে কম পাবা। তোমার কাছে কিছু এক্সট্রা এক্সেস রয়ে গেছে, ওভারনাইট তুমি রাখতেছো, ঠিক আছে, পাচ্ছ, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আমি এই বিষয়ে ইন্সপায়ার করবো না তুমি তোমার সমস্ত টাকা আমার কাছে না রাইখা দাও, বরঞ্চ তুমি তোমার টাকাটাকে কি করো, ইকোনমির মধ্যে স্প্রেড করে দাও। এই কারণে কি করা হয়, আপনার এই SDF রেটটা সাধারণত কম থাকে এই রেপো রেট বা SLF রেটের তুলনায়, ঠিক আছে? এবং এই এই যে একটা গ্যাপ দেখেন, 11.50 থেকে এই 7.50, অলমোস্ট 4%-এর গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটা দুর্দান্ত রোল প্লে করে। সেই রোলটা কি? সেই রোলটা হচ্ছে যে এখান থেকে বোঝা যায় যে আপনি একটা ব্যাংকিং ইনস্টিটিউশনকে কতখানি ফাইট করার জায়গা দিচ্ছেন। এটাও কিন্তু একটা বিশাল বড় বিষয়। তবে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, ওই আলোচনায় আমরা যাবো না। অলরেডি 45 মিনিট চলে গেছে এই 4টা রেট বুঝাইতেই, ঠিক আছে? তাহলে আমরা যদি একদম সিম্পল ভাবে বুঝি, একদম সিম্পল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাই, পলিসি রেট কেন্দ্রীয় ব্যাংক থেকে যখন আমরা টাকা ধার নিব তখন ইউজ করা হবে একেবারে শর্ট টার্ম, আর লং টার্মে গেলে ব্যাংক রেট। আর পলিসি রেটের চাইতেও যদি আরো শর্ট টার্মে টাকা ধার নিতে হয় তাহলে হচ্ছে SLF রেট, যেই কারণে SLF রেট ইজ কম্পারেটিভলি হায়ার দেন দ্য রেপো রেট, অ্যান্ড রেপো রেট ইজ অলসো হায়ার দেন দ্য ব্যাংক রেট, বিকজ ব্যাংক রেট ইজ লং টার্ম। আর SDF কি, যদি ব্যাংকে টাকা রাখা, সরি, সেন্ট্রাল ব্যাংকে টাকা রাখা হয়, সে যেই টাকাটা সুদ হিসেবে দিবে সেটা হচ্ছে SDF রেট। এটাকে অনেক সময় কি বলা যেতে পারে, রিভার্স রেপো রেটও বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, যে কোনো সেন্ট্রাল ব্যাংকের ভাইভাতে বা যে কোনো ধরেন যে আপনার কি বলে আহ, বে- আপনি যে কোনো পরীক্ষা দিতে যান না কেন, আপনার এই 4টা রেট যদি মনে রাখতে পারেন, আপনি বুদ্ধি খাটে লিখলে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুদ্ধি খাটে লিখলে আপনি ইউজ করতে পারবেন। এবং সত্যি কথা বলতে গেলে আমি এই কাজটাই করতাম, আমি পড়বো অল্প বাট প্রয়োগ করব বিশাল পরিমাণে, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার মূল থিওরি লেখার। সো আমি এই 4টা রেট বুঝে নিলাম এবং শিখে নিলাম যে হোয়াট ইজ পলিসি রেট, কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে টাকা দিবে তবে শর্ট টার্ম, আর হোয়াট ইজ ব্যাংক রেট, কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে টাকা দিবে তবে লং টার্ম।
আর পলিসি রেটের চাইতে শর্ট টার্ম হলে এসএলএফ রেট, আর যদি ব্যাংকের কাছে এক্সেস টাকা থাকে সেন্ট্রাল ব্যাংকে রাখলে সেটা হচ্ছে এসডিএফ রেট। এই রেটটা সাধারণত কম রাখা হয়, কারণ সেন্ট্রাল ব্যাংক চায় মার্কেট ইকোনমি কোনো টাকা কোনো কারণ ছাড়া আমার কাছে ব্যাক না করুক, বরং যেটা মার্কেটে মুভ করবে, মানুষ চলবে। ঠিক আছে, তাহলে এই চারটা রেট আমাদের আজকে থেকে পুরোপুরি স্যার ভাবে ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? স্যার এখানে শর্ট টার্মটা বলতে এই স্যার দাদা কতদিন? ক্লিয়ার বুঝি নাই, কেউ কিছু ক্লিয়ার বললেন? না শর্ট টার্মটা বলতে স্যার কতদিন পর্যন্ত বোঝায়? ভাই এই কোনটা কতদিন এটা একটু গুগল করে দেখে নিয়ে, ঠিক আছে? এত ই করে ফেলেন না, মানে মাথা ঘামানোর দরকার নাই, এইটুকু জাস্ট মনে রাখেন, ওকে? এখন আমাদের লেখার ক্ষেত্রে লাগবে বেসিক্যালি এইটুকুই, এর বেশি আমাদের লাগবে না। ঠিক আছে, এই চারটা ডেটা আমাদের জাস্ট মনে রাখলেই কাজ হয়ে যাবে, এর বেশি আমাদের লাগে না। লাগলে আমরা পড়তাম, ঠিক আছে, যে ওই যে ভাইবার জন্য যখন প্রিপারেশন নিব, যে রেপো কতদিনের জন্য, রিভার্স রেপো কতদিনের জন্য, ঠিক আছে, ব্যাংক রেট কতদিনের জন্য, ওগুলো আমাদের লাগবে না। এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না, বাদ দিয়ে দেন। একটা গেল এসএলএফ। স্ক্রিনে কি আপনার ডক ফাইল দেখতে পাচ্ছেন? একটু বলেন প্লিজ। জি জি ভাই, দাদা দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা একটু করি, আসেন আমরা লেখাপড়া করি এবার। লেটস গো ব্যাক টু লেখাপড়া, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এই চারটা রেট আমাদের কাছে আছে। এখন আমরা যদি আমাদের লেখার দিকে তাকাই, আমরা আমাদের লেখা থেকে অনেক কিছু পড়তে পারবো। তো যখনই কোনো ফোকাস সেটিং লিখবো, তখন আমাদের কাজ হচ্ছে গিয়ে কি, আমাদের কাজ হচ্ছে গিয়ে তিনটা জিনিসের দিকে আমাদের সব সময় ক্লিয়ার থাকতে হবে। যে একটা ইন্ট্রো থাকতে হবে, ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। উই হ্যাভ থ্রি ডিফারেন্ট পার্ট অফ ফোকাস রাইটিং। তো বেসিক্যালি এই মনিটারি পলিসি এন্ড ইনফ্লেশন কন্ট্রোল নিয়ে লিখতে গেলে এই চারটা ডেটা আমাদের লাগে। আর একটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে, কারেন্ট ইনফ্লেশন পার্সেন্টেজটা লাগে, আর কিছু না, এইটুকুই আমাদের লাগে। এই পাঁচটা ডেটা দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। আপনি যদি পাঁচটা ডেটা দিয়ে ভালো ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে লিখতে পারেন, ভাই আপনার কাজ শেষ। এর বেশি লাগবে না, এর বেশি কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, 65% মার্ক আপনি ইজিলি পাবেন, 70% মার্কও পেতে পারেন আরো ভালো করে লিখতে পারলে। তো আমাদের কি লিখতে হবে? একটা ইন্ট্রোডাকশন, একটা বডি, একটা কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রো আর কনক্লুশন নিয়ে তো কিছু বলার নাই, এটা আমরা আগেও বলেছি যে ইন্ট্রোতে আপনি কি লিখতে যাচ্ছেন এটা বলে দিবেন, আর কনক্লুশনে কি লিখেছেন এটা বলে দিবেন। এক লাইনও এর বেশি বা কম লিখবেন না। আই রিপিট, ইন্ট্রোতে লিখবেন কি? ইন্ট্রোতে লিখবেন হোয়াট ইউ আর গোয়িং টু রাইট, আর কনক্লুশনে কি লিখবেন? হোয়াট ইউ হ্যাভ রিটেন সো ফার। ইন্ট্রোতে বলবেন কি, আজকে আমি লিখতে যাচ্ছি মনিটারি পলিসি নিয়ে। কনক্লুশনে কি লিখবেন? এই মনিটারি পলিসিটা উপরে আলোচনায় বলতে পারি খুবই বাজে একটা মনিটারি পলিসি, বা খুবই ভালো একটা মনিটারি পলিসি। এই হচ্ছে গিয়ে কথা, ইন্ট্রো এবং কনক্লুশন। যদি কেন হচ্ছে এদিকে আয়, এদিকে আয়। কি করতেছো বলো? তুমি কি টম ডিস? তুমি যাও এবার, এটা ঠাকুর হনুমান ঠাকুর ধরে না। যাও, তুমি যাও, আমি ক্লাস নিবো। না, আমি ক্লাস নিবো, নিও না বাবা, যাও যাও, আমি ক্লাস নিবো, যাও 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 যাও। তুমি কুত্তাটা কেমন রাখে বাবা? যাও, চলো, ব্যথা হবে, আসতে সাবধানে যাও। এই ওরা দেখো, তাহলে কি হইলো যে ইন্ট্রোতে আমি বলে দিব হোয়াট আই এম গোয়িং টু রাইট, আর কনক্লুশনে কি করব, আমি বলবো হোয়াট আই হ্যাভ রিটেন। একই কথাই একটু ঘুরায় লিখবো, কিন্তু এর বাইরে কিছু লিখতে পারবো না। কিন্তু বি কেয়ারফুল, অনেকে দেখা যায় কি জানেন, কনক্লুশনে গিয়ে রিকমেন্ডেশন দিয়ে দেয়। নো এন্ড নেভার, কখনই না। আপনি যা লিখতে চেয়েছেন তাই লিখছেন, এইটুকুই বলবেন, এর বেশি কিছু বলবেন না। আর বডিতে গিয়ে আপনি আপনার মতো করে ডিফাইন করবেন যে আপনি কি কি লিখতে চাচ্ছেন। এই যে আমি বডি নিয়ে লিখতেছি, দেখেন, ধরেন আমার উপরে যে টাইটেলটা, মনে করেন এইভাবেই আমার ফোকাস সেটিংটা আসলো, তাহলে আমি কি লিখবো? এখন আমরা ডিসাইড করবো যে আমরা কি লিখবো। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পার্সপেক্টিভ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আমরা কি লিখবো? পার্সপেক্টিভ হচ্ছে গিয়ে কি, বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপট আপনি লিখবেন। দয়া করে আপনি এবার গ্লোবাল প্রেক্ষাপটে লিখে দিয়েন না, ঠিক আছে? তো এখন ধরেন আপনি কি লিখবেন বলেন? আপনি বডিতে গিয়ে বলতে পারেন যে একটা প্যারাগ্রাফ লিখতে পারেন কি নিয়ে? লিখতে পারেন দ্য রোল অফ মনিটারি পলিসি। ঠিক আছে, দ্য রোল অফ মনিটারি পলিসি। কোথায়?
ইন কন্ট্রোলিং ইনফ্লেশন, যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনিটারি পলিসির ভূমিকা আসলে কি। ওকে, তারপরে কি করতে পারেন, আরেকটা প্যারাগ্রাফ লিখতে পারেন যে হাউ হাউ মনিটারি পলিসি ক্যান হাউ মনিটারি পলিসি ক্যান কি করতে পারে, রেস্কিউ অ্যান ইকোনমি, কিভাবে মনিটারি পলিসি একটা অর্থনীতিকে উদ্ধার করতে পারে, ঠিক আছে, রেস্কিউ অ্যান ইকোনমি ফ্রম ফ্রম কি বলবো, ফ্রম ইকোনমিক ক্যাটাস্ট্রোফিস। ইকোনমিক ক্যাটাস্ট্রোফিস মানে কি, অর্থনৈতিক দুর্যোগকে বোঝাচ্ছে। যে একটা জিনিস ইকোনমিক বললাম কি, রেসিশনও বলতে পারি না দাদা, হ্যাঁ, ইকোনমিক রেসিশন। অর্থনৈতিক রিসেশন বলার কিছু নেই, রিসেশন বললেই হয়ে যাবে, ঠিক আছে। বা আপনি ইকোনমিক মেলডাউনও বলতে পারেন, ঠিক আছে, ইকোনমিক মেলডাউন, ঠিক আছে। মেলডাউন মানে কি, অর্থনৈতিক খারাপ অবস্থা বুঝায়, আমরা তখন ইউজ করে থাকি মেলডাউন, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। আচ্ছা, এখন ধরেন আপনি বললেন যে ভাই আমি এই 2 প্যারাতেই সব লিখবো, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন যে আপনি এই 2 প্যারাতেই সব লিখবেন, লিখেন, কোনো সমস্যা নাই। যে আমার তাহলে মোট প্যারাগ্রাফ হবে কটা, 4টা। ইন্ট্রোডাকশন, বডিতে গিয়ে আমার 2টা প্যারাগ্রাফ, লাস্টে হচ্ছে গিয়ে কনক্লুশন। এখন কেউ যদি বলে যে না ভাই আমি প্যারাগ্রাফটা এইভাবে অ্যারেঞ্জ করব না, আমি কি করব, আমি বডির মধ্যে আর একটা ছোট্ট প্যারাগ্রাফ আনবো। সেই প্যারাগ্রাফটা কি, সেই প্যারাগ্রাফটাকে কি করবে, হোয়াট মনিটারি পলিসি ইজ। আমি আবার এই 3টা জিনিসকে, সরি, আমি এবার এটাকে একটু একটু সামারাইজ করবো যে মনিটারি পলিসি জিনিসটা কি। এখন আপনি যদি বলেন আপনি 3টা প্যারা আনবেন, আনতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। আপনি যদি বলেন যে না 2টা প্যারাগ্রাফে লিখবেন বডিতে গিয়ে, তাও লিখতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বডিটা যতটা প্যারাগ্রাফে লিখেন না কেন বা যেভাবেই লিখেন না কেন, সেটা অবশ্যই কি করতে হবে, ইন্ট্রোডাকশনে মেনশন করতে হবে যে আমি মূল বডিতে গিয়ে এই এই জিনিসগুলো লিখতে যাচ্ছি। এই জন্য আমি বারবার বলেছি যে হোয়াট ইউ আর গোয়িং টু রাইট, এই জিনিসটা যেন কোনোভাবে মিস্টেক না হয়। আপনি বলেই দিবেন যে ভাই জনাব এক্সামিনার, আমি আমার এই রাইটিং এ বা ফোকাস রাইটিং এ এই এই ইস্যুগুলোতে ফোকাস করে এই টপিকটাকে সাজিয়েছি। তাহলে টিচার কি হবে, টিচার বুঝতে পারবে যে আচ্ছা মিস্টার XYZ ওনার ফোকাস রাইটিংটা এইভাবে তৈরি করেছেন, তাহলে আমার কাছে একটা সামারি আছে, এইভাবে উনি লিখবেন, বেসড অন দিস আই উইল মার্ক ইউ, উনি আপনাকে মার্ক করতে পারবে। কিন্তু আপনার ইন্ট্রো পড়ে যদি নাই বুঝতে পারে যে আপনি কি লিখতে যাচ্ছেন, তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, বডি পড়ে বুঝবে যে আপনি কি লিখছেন, কিন্তু ইন্ট্রোডাকশনের মূল থিমটা হচ্ছে এটা, যে ইউ আর গোয়িং টু ইন্ট্রোডিউস ইউর রাইটিং। সো হোয়েন ইউ আর ইন্ট্রোডিউসিং ইউর রাইটিং, লাইক আপনি যখন কি করেন, আপনি যখন প্রেজেন্টেশন দেন, প্রেজেন্টেশনের প্রথম লাইনটা কি, হ্যালো গাইস, হাউ আর ইউ, গুড ইভিনিং, ঠিক আছে। টুডে উই আর গোয়িং টু ডিসকাস XYZ, আমরা ডিসকাস করতে যাচ্ছি লাইক মনিটারি পলিসি এন্ড ইনফ্লেশন কন্ট্রোল। সো ইন দিস প্রেজেন্টেশন উই উইল ডিসকাস হোয়াট মনিটারি পলিসি ইজ and how it controls the inflation and how it can rescue an economy from an economic meltdown. আমরা কিন্তু এইভাবেই প্রেজেন্টেশন দিতাম। সো ওই মৌখিক বা ওরাল প্রেজেন্টেশনের ফরম্যাটটাও আপনাকে এখানে ইউজ করতে হবে। আপনি ইন্ট্রোতে লিখে দিবেন যে দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু রাইট, সো দ্যাট টিচার শিওর থাকে আপনি কি লিখতে যাচ্ছেন। এবং এটা মাথায় রাখতে হবে, আপনি যে লিখতে যাচ্ছেন বলতেছেন একটা আর বডিতে গিয়ে লিখতেছেন আর একটা, তাহলে কিন্তু টিচারের মেজাজ গরম হয়ে যাবে। আপনি যা বলবেন আপনি তাই লিখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু একটা বলে আর একটা লিখবেন, তা কিন্তু টিচার পছন্দ করবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন? ক্লিয়ার বুঝতে পারছি। এখন প্রবলেমটা হচ্ছে গিয়ে কি, আমাদের সাধারণত এত সময় দেওয়া হয় না যে এত কিছু লিখবো। এই জন্য আমি প্রথম প্যারাগ্রাফটা, এই যে হোয়াট মনিটারি পলিসি ইজ, এটাকে রেড মার্ক করে দিচ্ছি যে ভাই এটা আমরা লিখবো না। আমরা বেসিক্যালি লিখবো কোনটা কোনটা ইউজ করে বলেন তো? আমরা বেসিক্যালি লিখবো হচ্ছে এই বাকি 2টাকে ইউজ করে, যেগুলোকে আমরা গ্রিন মার্ক করতেছি, দেখেন এই যে
কিভাবে মনিটারি পলিসি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে, আর একটা বিষয় হচ্ছে কিভাবে এটা একটা ইকোনমিকে উদ্ধার করতে পারে তার অর্থনৈতিক রিসেশন থেকে। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা শুরু করি। তার পোলাপাইন ডিস্টার্ব করতেছে আমার ইনবক্সে প্রচুর পরিমাণ। আমি ক্লাস, পোলাপাইন বুঝছেন সারা দিন পেইন দিবে, পড়াশোনা করবে না। ঠিক আছে, ওই যে একজন লিখে দেখেন 47তম বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়েছি, আপনাকে ধন্যবাদ দাদা, দাদা অভিনন্দন দাদা লিখে দেয়। ঠিক আছে, ওকে। উনি আবার রাইটিং 20 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই। এটা কি স্ক্রিনশট দেওয়া ঠিক হবে? এটা কি দিব ফেসবুকে, বলেন তো? হ্যাঁ, জি স্যার, অবশ্যই দিতে পারেন। একটা একটা দিলাম। বড় আছে। দিয়ে দেন দাদা, দিয়ে দেন ভাই, অনেকে দিয়ে দেন। না, অনেক 3-4 জন দিছে আমাকে। এখন আমি আসলে ব্যক্তিগতভাবে মানে লজ্জা পাইতেছি, কারণ আমি তো বিসিএস সেন্টার কাজ করি না। ঠিক আছে, কাজ করলে দেওয়া যায়। ফিচার্ড পোস্টে আছে, দেখুন। আচ্ছা, ক্লাস নিয়ে নি, পরে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমরা পড়ি আগে আসলে। উনি কোথাকার স্টুডেন্ট দাঁড়ান দেখি। আমার আবার একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাসটাকে আমি বলি, এটা আবার আপনারা শুনলে মাইন্ড করবেন। ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি, আমার লাইফে কিছু স্টুডেন্ট বানাইছি। ঠিক আছে ভাই, যেই পোলায় বুয়েটে পড়ে, এখানে হয়তো অনেকে আছেন ফ্রম বুয়েট ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা করতেছেন। ঠিক আছে, ভালো কথা। আর আপনি তো ভাই মেধাবী না, আপনি আমার কাছে পইরা ভাই ওই যে কি বলেন যে বিসিএস ক্যাডার হয়েছেন, ওটাতে আমার কোনো ক্রেডিট নেই। আমি মজা পাই কখন জানেন? যেমন একটা মজার কাহিনী বলি, যদি আমি ক্লাসে গল্প করা পছন্দ করি না, আইবি এর হিস্ট্রিতে এখন পর্যন্ত ইংলিশে ডি গ্রেড পাওয়া 2জন লোকই আছে। তার মধ্যে একজন হচ্ছে আমি, আর আরেকজন হচ্ছেন খুলনা ইউনিভার্সিটি। এবার একটা মজার কাহিনী বলি, খুলনা ইউনিভার্সিটি যিনি, ওনার ব্যাকগ্রাউন্ড বিবিএম দিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড বিবিএম দিয়ে। উনি ইংলিশে ডি গ্রেড, আমি ইংলিশে ডি গ্রেড। উনি পরে আইবিতে ঢুকছে, আমিও পরে আইবিতে ঢুকছি। উনি পরে বাংলাদেশ ব্যাংকে ঢুকছে, আমিও বাংলাদেশ ব্যাংকে ঢুকছি। ঠিক আছে, তো উনি আমার অনেক সিনিয়র, উনি এখন জয়েন্ট ডিরেক্টর। উনি বেসিক্যালি আমেরিকাতে আছে, সাউথ ক্যালিফোর্নিয়াতে মনে আছে। উনি ওখানে পিএইচডি করতেছে, প্লাস ওনার সিএফএ পার্ট 2 কমপ্লিট। তো আমি আর ওই জার্নি কন্টিনিউ করতে পারি নাই। তো আইবিএ হিস্ট্রিতে আপনি চিনবেন কিনা আমি জানি না, এই যে মনে হয় উনি মনে হয় ইয়ে ছিল, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আছে না? কুমিল্লাতে ওটা। হ্যাঁ, এখান থেকে একটা ছেলে টিকছিল। তো এই ভদ্রলোক, তার নাম হলো জয়নাল, এখন একটা মাল্টি ন্যাশনাল ভালো যদি জব করে। এই ভদ্রলোক আমার কাছে পড়তো। তো উনি যেদিন চান্স পাইছে আইবিএ তে, ওনাকে তখন নাকি বলছিল যে ইউ আর দ্য ফার্স্ট ওয়ান ফ্রম দিস ইউনিভার্সিটি। ঠিক আছে, তখন আমার ভালো লাগছে, ইয়েস, আমি একটা স্টুডেন্টকে, সে নিজে সেই গড়ে উঠছে, বাট আমি তার এই যাত্রাটায় সঙ্গে ছিলাম। ঠিক আছে, এবং একজন ক্যান্ডিডেট পেয়েছিলাম। এই ভদ্রলোক আইবি এর ভাইবা থেকে বেশ কয়েকবার ড্রপ আউট হয়েছিল। তো উনি আমাকে বলছিল যে আমার ভাইবাটা আপনি একবার নিবেন দাদা। আমি বলছি ওকে, আপনি আমার সাথে বসেন, আপনার গালিগালাজ করে দিব না, দেখবেন পরে আপনার হয়ে যাবো গা। তো পরে সেই লোক তো আমার কাছে বসলো, কতক্ষণ গালিগালাজ করলাম, গালিগালাজ খেয়ে পরে ফোন দিয়ে কয়, ভাই আমার তো আইবিএ তে হয়ে গেছে। তো আইবিএ তে হওয়ার পর তারপর পেট্রো বাংলায় ঢুকলো, তারপর অ্যাডমিনে হয়ে গেল। ঠিক আছে, তো ওই যে দেখেন, হ্যাঁ, উনিও ঢাবির স্টুডেন্ট ছিলেন, মেরিটোরিয়াস স্টুডেন্ট, কোনো ডিবেট করার কোনো চান্স নাই ভাই। ঠিক আছে, মানে ইন জেনারেল সেন্সে। তো ওনার হয়তো কি ভাইবা বোর্ডে একটা নার্ভাসনেস কাজ করতো, ওই যে নার্ভাসনেসটা দূর করে দিছি, এটা হচ্ছে আমার অবদান, আমি বলতে পারি। ঠিক আছে, কিন্তু উনার মেরিট নিয়ে আমি খুব পরে একটা কিছু বানাই বলছি, এখানে আমার ক্রেডিট নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে ভাই, আপনিই পড়তেছেন, আপনিই টিকতেছেন, আপনিই ফেল করতেছেন। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা পড়াই, একটা ব্র্যান্ডিং করি। ঠিক আছে, আপনার 100% প্রিপারেশন হয়তো বা আমরা 1-2% আগে আইতে পারছি, এইটুকুই বলতে পারি, এর বেশি কিছু আমি করতে পারি নাই। তো যখন আমি দেখি যে নর্মালি টপ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে না, একদম জেনারেল একটা জায়গা থেকে কেউ যখন ভালো রেজাল্ট করে, তখন আমার খুব ভালো লাগে, না এই ছেলেটা ফাইট করছে। যেমন আমি আমাকে নিয়ে স্যাটিসফাই ফিল করি যে না, আমার ইংলিশে ডি গ্রেড পেয়ে আমি ফাইট দিছি। ঠিক আছে, সো এটা আপনাদের কথা বললাম, হয়তো সময় নষ্ট করলাম, সরি ফর দ্যাট। মন দিয়ে পড়েন। ঠিক আছে, মন দিয়ে পড়লে যে কোনো অবস্থান থেকে ভাই ভালো কিছু করা যায়। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, যে কোনো অবস্থান থেকে ভালো কিছু করতে পারি। ইউ ক্যান টার্ন ব্যাক ফ্রম এনি মুভমেন্ট অ্যান্ড ফ্রম এনি পয়েন্ট, যে কোনো জায়গা থেকে ফাইট করতে পারবেন, বিলিভ মি। ঠিক আছে, তাহলে আমরা যে আমরা 10 মিনিট সময় নষ্ট করলাম, 8 মিনিট সময় নষ্ট করলাম, দুঃখিত। তাহলে আমরা বুঝে গেলাম যে ইন্ট্রোডাকশনে কি করতে হবে। আমি এই জন্য ক্লাস নেওয়ার সময় ফোন ধরি না। ইন্ট্রোডাকশনে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে লিখে দিতে হবে হোয়াট আই এম গোয়িং টু রাইট। এখন এই যে আপনাদের সাথে আমার ডিবেট বা
আর্গুমেন্টটা যেখান থেকে হয় সেটা কি? সেটা হচ্ছে যে আমরা লিখতে গেলেই একদম গতানুগতিক যে রাইটিং গুলা, সেই রাইটিং গুলার মধ্যেই আমরা বারবার আটকে যাই, ঠিক আছে? এই জায়গাটাতে গিয়ে হচ্ছে আমার সবচাইতে বড় ডিবেট। দয়া করে ভাই এই কাজটা করেন না। আপনি মেধাবী স্টুডেন্ট, মনে রাখবেন সব সময়, ঠিক আছে? কেন মেধাবী? কারণ আপনি এই পর্যন্ত আসছেন, এই কারণে মেধাবী। যেমন আমরা কি লিখি জানেন? যেমন এই ধরনের টপিক পেলে আমরা কিরকম লিখবো জানেন? আমরা লিখবো যে, মনে করেন বললো যে পার্সপেক্টিভ বাংলাদেশ লেখা, আপনি কি লিখবেন জানেন? অনেকে লিখে, আমি দেখছি যে আওয়ার কান্ট্রি, হ্যাঁ, যে হ্যাজ বিন ফেসিং এ বিগ ইকোনমিক ক্রাইসিস, ঠিক আছে? সো টু ট্যাকেল দিস সিচুয়েশন, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক হ্যাজ টেকেন হ্যাজ টেকেন এ has taken a contractionary কন্ট্রাকশনারি মানে যাকে দমন করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, মনিটারি পলিসি so that inflation can be controlled। এই ধরনের কিছু লেখা আমরা দেখি, ঠিক আছে? আমি এই লেখাটার খুব বিরোধিতা করি, সবসময় বিরোধিতা করি। কেন করি জানেন? কারণ আমার কাছে মনে হয় যে ভাই এটা আসলে কোনো কোনো কামেই লাগে না, ঠিক আছে? এই লেখালেখি চাকরি পাইতেও পারেন, আই হ্যাভ নো প্রবলেম, আমি এটাকে দ্বিমত করতে পারি না আপনার মতামতকে, কিন্তু বিং মাই স্টুডেন্ট, আমার স্টুডেন্ট যেহেতু আপনি, সিন্স আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু জিনিস অ্যাচিভ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার রাইটিং এর উপরে কন্ট্রোল থাকতে হবে। আপনি লিমিটেড সেন্টেন্স লিখবেন, লিমিটেড সেন্টেন্স। আমরা বলি যে ইন্ট্রোডাকশন আপনি লিখবেন কত জানেন? সর্বোচ্চ 3টা সেন্টেন্সেস লিখবেন। 3 সেন্টেন্সেই আপনার ইন্ট্রোডাকশন শেষ করে ফেলবেন, ঠিক আছে? দাঁড়ান আমি একটু করে নেই। 3 সেন্টেন্সেই ইন্ট্রোডাকশনটা শেষ করে দিবেন। তো সেই 3 সেন্টেন্সের ইন্ট্রোডাকশনটা কেমন হইতে পারে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। মনে রাখবেন সেন্টেন্সের স্ট্রাকচারাল ভ্যারাইটি, আর হচ্ছে গিয়ে ওয়ার্ডের সৌন্দর্য, আই মিন লেক্সিক্যাল রিসোর্স, আর হচ্ছে ইনফরমেশন। এই 3টা জিনিস একটা ফোকাস রাইটিং এর প্রি রিকুইজিট, একদম কুইন্ট এসেনশিয়াল ফ্যাক্টরস। সেন্টেন্স ভ্যারাইটি, লেক্সিক্যাল রিসোর্স, আই মিন স্ট্রাকচারাল ভ্যারাইটি, লেক্সিক্যাল রিসোর্স, আর একটা হচ্ছে গিয়ে কি নিউমেরিক্যাল ইনফরমেশন। এই 3 ইম্পর্টেন্ট থিং উইল ডিফাইন the extent to which you will flourish in focus writing segment, ঠিক আছে? আর কিছু না, একদম সিম্পল জিনিস। যেমন আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ শিখাইছি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের অনেক নিয়ম কানুন শিখাইছি। সো অ্যাডজেক্টিভ ক্লজের ওই নিয়মকে অ্যাপ্লাই করে আমরা মনে করেন প্রথম বাক্যটা লিখবো। কিরকম লিখবো দেখেন, আমি মনে করেন লিখলাম যে থ্যাঙ্কস টু the unprecedented thanks to the unprecedented level of inflationary pressures, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক has adopted, বাংলাদেশ ব্যাংক কি করেছে দেখেন, উপরের বাক্যটা কিন্তু আমি খুব সহজেই লিখে ফেলছি। কারণ কি, এটা তো ভাই খুব সহজ বাক্য। কথা কি ঠিক না ভুল বলেন? হ্যালো হ্যালো, আমি লিখবো কি, কিন্তু পরেরটা আমাকে ভাবতে হচ্ছে। কারণ কি, পরেরটা আমি একটু নিংড়ে বা চাপ দিয়ে নিজের ভিতর থেকে বের করার চেষ্টা করতেছি কিছু জিনিস। তো থ্যাঙ্কস টু দ্য আনপ্রেসিডেন্টেড লেভেল অফ ইনফ্লেশনারি প্রেশারস, বাংলাদেশ ব্যাংক, এখানে একটা দা লাগবে বেসিক্যালি, দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যাডপ্টেড a hawkish a hawkish monetary stance, monetary policy বলি নাই, ঠিক আছে, for a long period। যে কি থ্যাঙ্কস টু মানে কি, কারণে, কিসের কারণে? নজিরবিহীন ইনফ্লেশনারি প্রেশার। আমরা কিন্তু ফর এ লং টাইম উই আর এন্ডিউরিং ডাবল ডিজিট ইনফ্লেশন, দুই অঙ্কের ইনফ্লেশন, ঠিক আছে? সো
তো এটাকে আনপ্রেসিডেন্টেড বলতে পারে, এটা খুবই হাই একটা ইনফ্লেশন, ডবল ডিজিট ইনফ্লেশন কিন্তু খুব বাজে একটা জিনিস, ঠিক আছে। তো বাংলাদেশ ব্যাংক কি হয়েছে এটার কারণে, থ্যাঙ্কস টু মানে কারণে, ডিউ টু লিখি নাই, বিকজ অফ লিখি নাই, সিন্স লিখি নাই, থ্যাঙ্কস টু। তো কি লিখলাম, যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যাডপ্টেড এ হকিশ মনিটারি স্ট্যান্স ফর এ লং টাইম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি লিখবো, আমরা লিখবো যে এখন কিন্তু একটু কমেছে আমরা যতটুকু জানি, ঠিক আছে, কিউ ইউ এন। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে কি লিখবো, ফলশ্রুতিতে এ কি বলতে পারি ফলশ্রুতিতে কি হচ্ছে, আহ এ সাটল সরি এ ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, ইয়েট ইনসিগনিফিকেন্ট, হ্যাঁ কিছুটা কম নিম্নমুখী দেখতেছি, তথাপি ইনসিগনিফিকেন্ট, খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু না। এই ইয়েট ইনসিগনিফিকেন্ট এই জিনিসটা কিন্তু আপনার রাইটিং আমরা পাই না, কিন্তু আমি প্রায় টাইমই কথা বলার সময়, আমার যখন ফর্মাল সিচুয়েশনে কথা বলি, আমি এটা ইউজ করি। আমরা বলি যে, মনে করেন আপনি আমাকে বললেন যে ভাইয়া আপনার দিনটা কেমন গেছে, আমি বললাম মাই হোল ডে ওয়াজ রিয়েলি গুড, কমা একটু থেমে বললাম ইয়েট ইনসিগনিফিকেন্ট, খুব একটা ভালো না, ভালো খুব একটা ভালো না, ঠিক আছে। তো এই ইয়েট দিয়ে একটু কথার টোনকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক পজিশন নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মেজর কোনো ড্রামাটিক শিফট বা প্যারাডাইম শিফট আমরা দেখি নাই, যে ইনফ্লেশন ইজ নাও রিমেনিং বিলো 5%, তা কিন্তু হয় নাই, 5% আসে নাই, ঠিক আছে। তো কনসিকুয়েন্টলি এ ডাউনওয়ার্ড ইয়েট ইনসিগনিফিকেন্ট ট্রেন্ড, ঠিক আছে, হ্যাজ বিন রিপোর্ট করা হয়েছে, যে হ্যাঁ কিছুটা কমেছে, আপনার ইনফ্লেশন কমেছে, কিন্তু খুব একটা যে তাৎপর্যপূর্ণ তা না, খুবই সাটল, খুবই অল্প একটু কমছে, ঠিক আছে। এবার কি লিখবো, দিস এসে উইল এক্সপ্লেইন কি এক্সপ্লেইন করবে, দ্য মেকানিজম। এই যে ওয়ার্ডটা আমি নিয়ে আসতেছি, দেখেন ডেলিভার করতে হচ্ছে ইনস্ট্যান্টলি, যে কারণে আমাকে বলে ভাই আপনি কি পড়াইছেন, আগোছালো লেকচার মনে হয়। ভাই এটা যদি আমি সুন্দর করে এআই টিআই দিয়ে গুছিয়ে দিই আপনার ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি আপনাকে আমি দেখাতে পারবো না, শিখাইতে পারবো না। তাই আমি ক্লাসে বারবার টাইপ করে করে পড়াই আপনাদেরকে, যদি না মন দিয়ে পড়েন। দিস এসে উইল এক্সপ্লেইন দ্য মেকানিজম, এই যে মেকানিজম ওয়ার্ডটা নিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে। এখন সব জায়গাতেই মেকানিজম ইউজ করে দিয়েন না। এই আপনারা কি আমার বকবক শুনতেছেন না ঘুমাইতেছেন, সবাই বলুন তো একটু আমাকে। দাদা আছি আছি দাদা, আপনাদের কি শুনতেছি ভালো দাদা, লাগছে বকবক শুনতে? অবশ্যই ভালো লাগতেছে। ওকে, দিস এসে উইল এক্সপ্লেইন দ্য মেকানিজম, যে কিভাবে, কোন মেকানিজম, যেই মেকানিজমের দ্বারা মনিটারি পলিসি ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। তো দিস এসে উইল এক্সপ্লেইন দ্য মেকানিজম বাই হুইচ, যেটার দ্বারা এ মনিটারি পলিসি ক্যান রেইন মানে কি, ওই ঘোড়ার মুখে লাগাম লাগাম টানে দাদা। না ওইটাকে, তো লাগাম টেনে ধরতে পারে, ক্যান রেইন inflation. This essay will explain the mechanism by which a monetary policy can rein inflation. ঠিক আছে, এখানে রেইন ইন বলতে দিলাম, সমস্যা, আমার মাঝে প্রিপোজিশন মিসিং হয়, রেইন ইন ইনফ্লেশন, ঠিক আছে। বা রেইন ইন না বলে আমরা বলতে পারি যে রেইন ইন না বলে কার্ভ বলতে পারি, ক্যান কার্ভ ইনফ্লেশন, ঠিক আছে। কার্ভ মানেও কিন্তু বাধা দেয়া। কমানো, ঠিক আছে। বা আপনি যদি বলতে পারেন যে ক্যান ক্যান কন্ট্রোল এলিভেট ক্যান কন্ট্রোল ইনফ্লেশন, এবং কি এক্সপ্লেইন করবে, এটা কিভাবে ইকোনমিকে মেলডাউন থেকে রক্ষা করতে পারে। এন্ড এন্ড এটা আগে বলেছি এক্সপ্লেইন করবে, এখানে বলবো কি পোট্রে করবে, পোট্রে পোট্রে মানে কি চিত্রায়িত করা, এন্ড পোট্রে কি পোট্রে করবে, ইটের জায়গাতে নাউন ক্লজ, পোট্রে হাউ এ
কি বলবো, এ রিয়েলিস্টিক মনিটারি পলিসি ক্যান হেল্প আস, কিভাবে একটা রিয়েলিস্টিক মনিটারি পলিসি আমাদেরকে সাহায্য করতে পারে ওয়েট থ্রো ওয়েট থ্রো মানে কোনো কিছুর মধ্যেখানে কষ্ট করে হেঁটে যাওয়া বোঝায়, ঠিক আছে? তো হাউ এ রিয়েলিস্টিক মনিটারি পলিসি ক্যান হেল্প আস ওয়েট থ্রো ইকোনমিক ডিফিকাল্টিস, কিভাবে আমাদেরকে একটা বাস্তবসম্মত মনিটারি পলিসি হেল্প করতে পারে অর্থনৈতিক ডিফিকাল্টিস এর মধ্যেখানে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো কিন্তু এই জায়গাটা লিখার পরে আমার কাছে যেটা মনে হইলো, এই যে ক্যান হেল্প আস এর পরের পার্টটার সাথে না, দেখেন আমি আমার নিজের ভুল নিজেই খুঁজে খুঁজে বের করি, এটা আমার বহু আগের অভ্যাস। এটার সাথে কিন্তু আসলে আমার সেকেন্ড পয়েন্টটা কিন্তু মিলতেছে না। খেয়াল করছেন না ব্যাপারটা? পুরোপুরি মিলে বলে মনে হয়, বলুন তো। হ্যালো, হ্যালো, না স্যার এটা একুরেটলি মিলছে হচ্ছে না। না। মিলে না কিন্তু, তার মানে আমি এটা ভুল লিখছি। So, আবেগে লিখে ফেলাইছি, কিছু কোয়েশ্চেন না, যা তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো ওই আবেগের জায়গাতে গিয়ে সবসময় বিবেক কাজ করাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো অন্য কিছু। আমরা কি লিখবো? এই যে দেখেন, এই পার্টটাকে আবেগের জায়গা থেকে সরায় ফেলতে হবে, বিবেকের জায়গায় নিতে হবে, ঠিক আছে? আমরা কি লিখবো? হাউ এ রিয়েলিস্টিক মনিটারি পলিসি ক্যান হেল্প ক্যান হেল্প অ্যান ইকোনমি রিকভার, কিভাবে একটা রিয়েলিস্টিক মনিটারি পলিসি একটা ইকোনমিকে রিকভার করতে হেল্প করতে পারে। কোন জায়গা থেকে রিকভার করবে বলেন তো, বলেন। ফ্রম ইকোনমিক স্ট্যাগনেশন হবে না? এই যে ইকোনমিক মেলডাউন ওখানে লিখছে, এটা এখানে বলছেন কেন? ইকোনমিক মেলডাউনটা থেকে আর কিছু লেখা যায় না ভাই? রিসেশন দাদা। ফ্রম আর ইকোনমিক মানে ডাউনফল। রিসেশন এটা স্ট্যাগনেশন হয় না? স্ট্যাগনেশন ইকোনমিক আমরা কি লেকলাস্টার রিকভারি এটা ইউজ করতে পারবো? কোনটা কোনটা? লেকলাস্টার রিকভারি। দাদা ইকোনমিক ক্লাইমেটিস দেওয়া যাবে না? ক্লাইমেটিস ক্যালামিটিস শুধু একটা ওয়ার্ড, বা আমি একটা ইকোনমিক ওয়ার্ড দিই, ডব্লিউ। দেখেন ইকোনমিক একটা ওয়ার্ড রিয়েলাইজ বলতে পারেন না, ইকোনমিক ডিপ্রেশন, ঠিক আছে, ঠিক রাখেন, ওকে? ইকোনমিক রেসেশন দেওয়া যায় না? না, রিসেশন আপনারা পারেন, আজকে থেকে এটা শিখেন। ইকোনমিক ডিপ্রেশন, মেলডাউন তো আগেই বলছি, এখন শিখলেন কি ইকোনমিক ডিপ্রেশন। এবার দেখেন আপনার ওই উপরের ইন্ট্রোডার বিগিনিং কি ছিল, মানে কি জম্পেশ, ওই যে একটু ছাপরি টাইপের ইন্ট্রোডাকশন, আর নিচের ইন্ট্রোটাকে নিয়ে একটু তাকায় দেখেন কতটা পশ ইন্ট্রোডাকশন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? যদি আপনার ওয়ার্ড থাকে, সেন্টেন্স থাকে, ইনফরমেশন থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? যেমন আজকে একটা জিনিস বলি, এই যে ইয়েট ইনসিগনিফিকেন্ট একটা জিনিস দেখাইলাম, এটা আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে বস। এটা প্র্যাকটিস করেন, লাইফে আগায় যান, ঠিক আছে? দেখবেন জিন্দগি না মিলেগি দোবারা। এটা শিখাই দিছেন, বাট ডেইলি যদি একটা ব্যক্তি একটা করে নতুন জিনিস শিখে এবং তা ইউজ করতে পারে, আপনি বুঝতে পারেন ভাই 1 মাস পর আপনার রাইটিং কোন জায়গায় গিয়ে ঠেকবে। মনে করেন, আপনি মনে করেন কি বলতেছেন, মনে করেন যে আপনি রবীন্দ্রনাথ নিয়ে বলতেছেন, তবে রবীন্দ্রনাথ নিয়ে কি বলতেছেন? মনে করেন আপনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বানান কেমনে? টি বলেন তো। GORE জি, আসলে সমস্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? ডেসক্রাইবড, রবীন্দ্রনাথ ঠাকুর কি করছিলেন? এই যে ঠাকুর বানান ভুল মনে হচ্ছে, বাদ দিলাম, সমস্যা নেই, জান। রবীন্দ্রনাথ ডেসক্রাইবড, হোয়াট এভার, থাক, সমস্যা নেই। রবীন্দ্রনাথ ডেসক্রাইবড, ঠিক আছে, কি দা রবীন্দ্রনাথ কি ডেসক্রাইব করেছিলেন? দা
কি বলবো আমরা বলেন? দা মোস্ট, সরি, কি উনি কি ডেসক্রাইব করেছিলেন বলেন তো, একটু একটা আইডিয়া দেন, লিখি। তাদের যে বাংলার প্রকৃতি, আমাদের এই যে সোনার বাংলা ন্যাশনাল অ্যান্থেমের তাহলে মাধ্যমে। তো রবীন্দ্রনাথ না, তাহলে জীবনানন্দ বলতে হবে, ঠিক আছে? জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্য। জীবনানন্দ দাশ, ঠিক আছে? জীবনানন্দ দাশ, হ্যাঁ, তিমির হরণের কবি নাকি? জীবনানন্দ, বানানটা ভুল হতে পারে, জীবনানন্দ দাস, ঠিক আছে? কি Rabindranath করছিলেন? wrote many categories, yet Delineated if the most complex aspects of our life, yet যদিও বা simply জীবনানন্দ দাস described, মানে delineated the most complex aspect of our life, yet simply, এর মানে কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, আমাদের জীবনের সবচেয়ে জটিল বিষয়গুলো সেগুলি করে তাও সহজ ভাবে। হ্যাঁ, জটিল বিষয়কে সহজভাবে জীবনানন্দ দাশ ফুটিয়ে তুলেছেন। মানে সে সবচেয়ে কঠিন অ্যাসপেক্ট গুলাকে আলোচনা করেছিল, কিন্তু কি হয়েছিল বলেন? সহজভাবে করেছিল, সহজভাবে আলোচনা করছিল। কিন্তু একটা বিষয় আছে, এই জিনিসগুলোকে যখন আপনি মানে আহ, মানে লিখবেন, এগুলো আবার লিটারেরি টাইপের সেন্টেন্স, তো অনেক সময় একটু মানে দেখবেন অনেক টিচাররা বলবে যে না এটা লিখো না, লেখার দরকার নেই, এরকম বলবেন জানি, কিন্তু ওই কাজটা কখনো আপনার ডিসিশন আপনার, আপনি লিখবেন কি লিখবেন না। আমি ব্যক্তিগতভাবে লিখা পছন্দ করি এবং আমি আমার লেখা লিখবো, কারণ যা আমি নিজে পছন্দ করি না এবং ইউজ করি না তা আপনাকে আমি শিখাবো কেন? আমার কথা কি ভুল না রাইট বলেন তো? দাদা এটা যদি বলি এটা কি জি নেগেটিভ হবে, দাদা। যে রবীন্দ্রনাথ রোড সেভারাল ক্যাটাগরিজ ইয়েট এপিক, এটা কি এখানে নেগেটিভ অর্থ ইউজ করা হচ্ছে, মানে এপিক লিখে নাই এরকম? মানে হচ্ছে যে এ ডাউনওয়ার্ড ট্রেন্ড হ্যাজ বিন রিপোর্টেড, একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখা গেছে, কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট, একেবারেই অল্প। ধরেন আগে ছিল 10%, এখন মনে করেন যে 9.50 হয়েছে, 9.5% আসছে, খুব যে কমছে তা কিন্তু না, তাই ইনসিগনিফিকেন্ট বলা হচ্ছে, ঠিক আছে? তবে আমি একটা ভুল করে রাখছি, সেটা আমি খেয়াল করিনি এতক্ষণ ধরে। ইনসিগনিফিকেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড লেখার পরে হবে, এই জায়গাটা একটা ভুল হয়েছে আমাদের, ঠিক আছে? হয়তো আপনারা ধরতে পারেন নাই বা ধরলেও ভয় পেয়ে বলেন নাই, ঠিক আছে? তাহলে আমি ইন্ট্রো লিখে ফেলছি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে শেষ করবো, কারণ অনেকগুলো বকবক করতে হচ্ছে, তো এই কারণে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আপনার এই 3টা প্যারাগ্রাফ লিখবো, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে করি ফোকাস রাইটিং এ। যারা ভোকাব ব্যাচ থেকে ক্লাস করছেন বিরক্ত হবেন না, আমরা একটা ক্লাসে সাধারণত একটা ফোকাস রাইটিং শেষ করে দিই, কিন্তু আজকের ওই টপিক গুলোতে কিছু জিনিসপত্র ছিল, তো এগুলা আপনাদের ক্লিয়ার না করে দিলে অনেকেরই সমস্যা থাকবে, ঠিক আছে? এগুলা ওই যে ফাইন্যান্সিয়াল নলেজে গিয়ে চলে আসতে পারে, তারপর ভাইভাতে গিয়েও চলে আসতে পারে। সো নেক্সট ক্লাসে গিয়ে দেখবেন যে সুন্দর নিয়মেই আমরা আবার কি করব, এই ফোকাস সেটিংটা শেষ করে ফেলবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, যদিও কিছু লিখি নাই, বাট আগের ক্লাসে কিন্তু মানে প্রথমে 1 ঘন্টা আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করেছি, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা কোশ্চেন সবাই একটু করা বলেন যাবে? তো। হ্যালো, স্যার জি একটা স্যার, কথা জি বলতে দাদা, চাচ্ছিলাম। কোশ্চেন করা যাবে? কি কোশ্চেন রে ভাই বলেন? আপু প্রথমে বলেন, আপু বলেন। স্যার ভোকাবুলারি ব্যাচে কি এখন এডমিশন অফ? না, অ্যাডমিশন অফ করে দেওয়া হয়েছে। এবং এই যে দেখেন, আমি বারবার বলি ফোকাস সেটিং এ 50 ওয়ার্ডের বেশি লিখবেন না। যারা স্ক্রিপ্ট মাস্টারি ব্যাচে ক্লাস করছেন দেখেন, মাত্র 59 ওয়ার্ড লিখছি, দেখছেন? একটু বেশি, 9টা ওয়ার্ড বেশি লিখছি। আপনি আমাকে যত টপিক দেন না কেন, আমি দিন শেষে 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে আমার ইন্ট্রোডাকশনটা আটকে ফেলবো, দেখবেন। এটা আমার অভ্যাস, লিখতে লিখতে অভ্যাসটা হয়ে গেছে। ওই 3 লাইন 4 লাইন লিখলেই মনে হয় ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও, লিখতে হবে না। ওকে, সো মন দিয়ে পড়েন। দাদা দাদা একটা কোশ্চেন ছিল। বলেন। এসএলআর এর ব্যাপারটা, এটা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 13%, আর ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে 5.5%। তো হ্যাঁ, এই ব্যাপারটা এতটা ডিফারেন্স, তাহলে সবাই কি তাহলে দাদা মানে ইসলামিক ব্যাংক খুলতে, যারা বিজনেস ম্যান আছে ওরা কেন দাদা কমার্শিয়াল ব্যাংক খুলবে? ওরা তাহলে তো ইসলামিক ব্যাংক নামেই সবাই মানে খুলবে।
নতুন নতুন যারা ব্যাংক সেক্টরে আসবে? এই বিষয়টা নিয়ে না আমার আসলে আমি আপনাকে অনলাইন ক্লাসে আসলে মতামত দেওয়ার উচিত হবে না, যেহেতু আমি সেন্ট্রাল ব্যাংকার, বিষয়টা খুবই সেন্সিটিভ একটা ইনফরমেশন, ঠিক আছে? তবে আমি আপনাকে একটা হিন্টস দিতে পারি। একটা হিন্টস বা বলতে পারেন একটা রাউন্ড অ্যাবাউট অ্যান্সার দিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে? দিব? জি দাদা, অবশ্যই। এটা আমার অনেকদিন ধরে এটা আমার মাথায় ঘুরতেছে, কিন্তু এটার অ্যান্সার আমি পাচ্ছি না। আচ্ছা, প্রথমত বলি যে আপনার ধরেন, রেকর্ডিংটা অফ করে নেন। বুঝি না কি বললেন আপু? হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে নিলে মনে হয় ভালো হয়, মানে আপনার জন্য। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তারপর আমি খুব বেশি বলবো না, কারণ অনেকে আবার করতে পারে, ঠিক আছে? আমি জাস্ট ছোট্ট করে বলবো, ঠিক আছে? বেশি কিছু বলবো না এটাকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব বাধা আছে বলার, দেখেন না আমি কোনো এক্সামের শিডিউল টিডিউল নিয়ে কোনো কথাবার্তা বলি না। ওকে, আই এম ফিনিশিং মাই রেকর্ড, ঠিক আছে? জাহিদ হাসান হুইয়া হুইয়া ক্লাস করতেছেন, ভিডিওটা বন্ধ রাখেন ভদ্রলোকের মতো।